আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব বিডিএ সিগন্যাল, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি বিডিএ সিগন্যালে চলে যাই, সেখানে আজকের ভিডিওর। তবে আমরা সবাই সন্দিহান যে এইভাবে বিচার আদৌ হবে কিনা, কারণ নির্বাচন যদি 3 মাসের ভেতরে হয়, আর এই বিচারের যে আমরা নমুনা দেখছি, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সালমান রহমান, হাসানুল হক, এনু, রাশেদ খান মেনন, তারা 1 বছরের বেশি জেলে আসছেন আর যাচ্ছেন, হাসি মুখে ঢুকছেন, হাসি মুখে বেরোচ্ছেন। তাদের কোনো সংশয় নেই, ভয় নেই, লজ্জাও নেই যে আমরা তো ভিআইপি, আমরা এসছি রাজনৈতিক কারণে। ভাবটা এই যে 15 জন সেনা অফিসারকে আনা হলো পুলিশের সঙ্গে, হাতে কোনো হাত কড়া নেই, ডান্ডা বেরি নেই, তারা হাসতে হাসতে আসলো, মানে খুব বীর দর্পে প্রবেশ করলো। ভাবখানা এই যে আমরা যে তোমাদের আদালতে এসেছি, তোমাদের কৃতার্থ করছি। এদের ভিতরে কোনো ত্রাসের, ভয়ের বা লজ্জার লেশ মাত্র নেই। ভাবটা এই যে আর্মির জেনারেলদের কি এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া আনা যায়, তাদের হাতে কি হাত কড়া পরানো যায়, এই যে মনোভাব, এটার থেকে আমরা এখনো বের হতে পারিনি। তো আমি আশা করব ইউনূস সরকার অবিলম্বেই এদের হাত কড়া এবং ডান্ডা বেড়ি লাগিয়ে আদালতে আনবেন, আদালত থেকে জেলখানায় নেবেন। কেননা এরা সবাই খুনের আসামি, খুন প্রমাণিত হয়নি। তবে আজকে যারা আমার অতিথি আছেন তাদের কাছে আমরা জানবো যে নামগুলো আমরা শুনলাম 15 জন, এদের বাইরে কারা আছেন ইত্যাদি। তাই আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি প্রথমেই আমাদের অ্যাম্বাসেডর মারুফুজ্জামান এসছেন, তার কাছে যাব। তারপরে কর্নেল হাসিনুর রহমান, এই দুজনই ছিলেন গুমের ভিকটিমস। তো আমি আর সময় ক্ষেপণ না করে প্রথমেই অ্যাম্বাসেডর মারুফুজ্জামানের কাছে যাচ্ছি যে আপনি কি মনে করেন যাদের গ্রেপ্তার করা হলো তারাই কি একমাত্র ওই গুম ও খুনের হোতা সেনাবাহিনীর ভেতরে, নাকি আরো অনেকেই আছে, এবং কার কি ভূমিকা ছিল আপনি যতটুকু জানেন একটু বললে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম হাসিন। আসসালামু আলাইকুম আমাদের শ্রোতারা। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য ফ্লোর। আসলে গাছের গোড়া কিন্তু অনেক গভীরে। আমরা যেটা দেখছি 15 জন 20 জন, এটা হলো গাছের পাতাও না, গোড়া তো স্যার ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি তো আমরা স্যার পাতা ছিঁড়ে 2-1টা পাতা ছিঁড়ছি, কিন্তু গোড়াটা কিন্তু স্যার এখনো গাছটা পুরো রয়ে গেছে। গোড়াটা এখনো ডিপলি ইমবেডেড ইন আমাদের প্রত্যেকটা সেক্টরে, জুডিশিয়ারি বলেন, লেজিসলেটিভ বলেন, লেজিসলেটিভ নাই, এক্সিকিউটিভ বলেন, ল এনফোর্সিং বলেন, ইন্টেলিজেন্স বলেন, আপনি নেই হোয়াট এভার সেক্টর, 80 to 85%। আমি একটু ইন্টারভিউ করছি প্লিজ। এই কথাগুলো কিন্তু এই একজন অ্যাটর্নি ব্যারিস্টার সারোয়ার বলেছেন যে এই 15 জন অফিসার তো নিরপরাধ, এদের কোনো দোষ নেই, ভারত অপরাধী। তো ভারতকে বিচার করার জন্য আন্তর্জাতিক আদালতও ভারতকে এই ব্যাপারে বিচার করতে পারবে বলে আমাদের বিশ্বাস হয় না। ভারত যদি যুদ্ধে পরাজিত হয়, তারপরে যদি তাকে যত রকম ক্রাইমের জন্য বিচার করা হয় তাহলে হতে পারত। তা আমরা আলোচনা করি, সীমাবদ্ধ রাখি, কারা কারা ভারতের এজেন্ট এখানে কাজ করেছে হাসিনা সরকারের ভেতরে, আদালতে, সেনাবাহিনীতে, পুলিশে, এলিটে, সিভিল সোসাইটিতে, সর্বত্র। মানে এই যে গুম খুনের জন্য কিন্তু শুধু সেনাবাহিনী বা পুলিশ বা র্যাব দায়ী না, বিচারকরাও দায়ী, রাজনীতিবিদরা দায়ী। তো একটা সেকশনের ধরে 15 জন 20 জন 50 জনকে গ্রেপ্তার করে ফাঁসি দিলেও কিন্তু এই বিচারের পুরো মানে অপরাধের পুরো বিচার কিন্তু হয় না। তাই আমি মারুফুজ্জামান সাহেব আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যাদের নাম আমরা শুনলাম 15 জন, বিভিন্ন র্যাঙ্কের মেজর জেনারেল থেকে কর্নেল পর্যন্ত, এর বাইরেও তো আছে, এবং যাদেরকে আমরা আদালতে নিয়ে আসা হলো, যেভাবে আনা হলো এয়ার কন্ডিশন গাড়িতে করে, গাড়ির নাম্বার প্লেট নেই, তাদের হ্যান্ডকাফ পরানো হয় নাই, এই ব্যাপারে আপনি কি মনে করেন, কি করা উচিত ছিল সরকারের, এখনো কি করা উচিত? আমার এটা ব্যক্তিগত ওপিনিয়ন যে আজ পর্যন্ত যত বাংলাদেশিদেরকে বা বিদেশিদেরকে যে অন্যায় করেছে, তাদেরকে যেভাবে আনা হয়েছে, তাদেরকে যেভাবে রাখা হয়েছে, তাদের যে খাওয়া দেওয়া হয়েছে জেল সেন্টেন্সে, ঠিক সেইভাবেই এদের করা উচিত ছিল। প্রথমত, হোয়াট ইজ আর্মি অফিসার? হোয়াট ইজ আর্মি? Army is a part of the government. জি।
আমরা যেন সচিবালয়ে একটা সচিব, জেনারেল সচিব, এই তো স্যার, ওদের হাতে একটা অস্ত্র আছে, পুলিশের হাতে অস্ত্র আছে, তারা সিভিল প্রশাসন, এরা হলো আর্মির একটা সার্টেন রুল ফলো করে, বিকজ তারা যুদ্ধ করে দেখে। জি হাসিনার সাথে যদি ভুল থাকে, হাসিন ক্যান প্রবাবলি হেল্প মি আউট। আমি এই কথা বলছিলাম একজন স্যার ইন্ডিয়ার ব্যাপারে, যে ইন্ডিয়া ইজ এক্সপোর্টার অফ ইন্টারন্যাশনাল টেরোরিজম। আমি যদি এটা স্ট্যাবলিশ করতে পারি, ইন্ডিয়া উইল বি ডিক্লেয়ার্ড, শুড বি ডিক্লেয়ার্ড, উইল বি বলবো না, অ্যাজ এ টেররিস্ট স্টেট, স্পন্সর অফ টেররিস্ট স্টেট। জি কারণ বাংলাদেশে যতগুলো কিলিং দেখেন আপনি, বিডিআর থেকে শুরু করেন, মেয়ে হেফাজত, প্রত্যেকটার মধ্যে ইন্ডিয়া ইনভলভ ছিল, ইন্ডিয়ান অ্যাসেটস এবং ইন্ডিয়ান লোকের ইনভলভ ছিল, এবং তারা আমাদের লোকের দিয়ে এগুলো করিয়েছে। আমাদের কিছু গ্রিডি সেলফ সার্ভিস অফিসার্স যারা ইন্ডিয়ান লেসপেন্সার, তারা দে পুট দ্য ট্রিগার। বাট এগেন স্যার, লতে বলে মাস্টার মাইন্ড যে এবং যে ট্রিগার পুল করে, তারা একই বিচার হওয়া উচিত। জি। আমি ইন্ডিয়ার কথা বাদে দিলে, মানে ইন্ডিয়ার কাছে কিছুই করতে পারবো না, কিন্তু পৃথিবীতে আমাদের দেখিয়ে দিতে হবে যে ইন্ডিয়া হলো এক্সপোর্টার অফ টেরোরিজম ইন দ্য নেবারিং কান্ট্রি ইন সাউথ এশিয়া। জি। এটা হলো আমার পয়েন্ট স্যার, আমরা কিছু না। আপনি যে 15 জন ধরেছেন স্যার, 15 জন বললে তো শেষ হবে না। আপনি তো শুধু আর্মিকে ধরেছেন, পুলিশের কি হলো স্যার? সিভিলের প্রশাসনের কি হলো? আপনার অ্যানালিসিসের উপরে আমরা কাউন্টার প্রশ্ন করছি। জি ইচ্ছা করলে কিন্তু সরকার ভারত গভর্নমেন্টকে চাপ দিতে পারে যে তোমরা আমাদের এই গুম খুন যত স্বৈরাচারী শাসনের প্রধান অপরাধী শেখ হাসিনাকে শেল্টার দিয়েছো, তার মন্ত্রীদের সহযোগীদের শেল্টার দিয়েছো, এদের যতদিন আমাদের হাতে তোমরা ফেরত না দেবে, ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশনস, ট্রেড রিলেশনস এবং যত রকম কালচারাল বলেন, যত রকম রিলেশনস আছে, সব সাসপেন্ডেড থাকবে। এবং একটা প্রেশার দেওয়া যে তোমাদের কাছে আমরা কোনো ইম্পোর্টও করবো না, এক্সপোর্টও করবো না। এট দ্য এন্ড অফ দ্য ডে অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স। আপনি ডিপ্লোম্যাট, আপনি জানেন ডিপ্লোমেসির সবচেয়ে বড় কাজ হচ্ছে ট্রেড রিলেশনস এস্টাবলিশ করা। আমরা কি বিক্রি করব আর আমরা কি কিনবো, কোন টার্মসে কিনবো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস অফ ডিপ্লোমেসি। সেখানে ভারতকে যদি সরকার চাপ দেওয়ার সাহস পেত, আমি যেটা সরকারের ভিতর থেকে শুনলাম অভ্যন্তরে তারা নিজেরাই বলা বলি করেন, রয়ের লোকজন তো নাকি উপদেষ্টাদের ভেতরে ঢুকে বসে আছে ঘাপটি মেরে। এখন এই সরকারকে, যে জন্য এই সরকার 1 বছর 1.5 বছর পরে, 14 মাস পরে এই 15 জনকে এত চাপের পরে আপনারা বিভিন্ন আলোচনা করেছেন, আমরা সবাই কথা বলেছি, তারপরে একটা নাম কেউ আসতে দেখালো যে হ্যাঁ আমরা এদেরকেও বিচারের আওতায় আনবো। এবং ওয়াকারুজ্জামান বহু তদবির করেছেন যেন কোনো সেনা অফিসারকে, আর্মি, নেভি, এয়ারফোর্সের কোনো অফিসারকে ইমপ্লিকেট করা না হয়। এতদিনে একটু টনক নড়ল ইউনিস সরকারের বড্ড দেরিতে, এবং সিভিলিয়ান মন্ত্রী এবং অন্যান্য আওয়ামীদের যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের এই যে বিচারের ভাবসাব দেখে আমার মনে হচ্ছে 15-20 বছরও যদি এইভাবে বিচার চলে, বিচার শেষ হবে না। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, উন্নত বিশ্বে যেটা বলেন, চার্জশিট তৈরি করা হয় এবং ওটা লাগাতার ভাবে 1, 2, 3, 4 দিনের ভিতরে প্রসিকিউটররা ওটা পড়ে শেষ করেন, তারপরে বিচার শুরু হয়ে যায় 2 বা 3 দিনের ভেতরে। এখানে দেখা যাচ্ছে 14 মাস যাবৎ খালি আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। এটা তো আমরা চাই নাই, এবং এই জন্য আসিফ নজরুলের মতো লোকদেরও আমি মনে করি গ্রেপ্তার করা উচিত, বিচারকদের গ্রেপ্তার করা উচিত। আপনি কি মনে করেন? আচ্ছা, প্রথমত আপনি যে প্রশ্নটা করেছেন সেটার আমি উত্তর দিয়ে দিই, যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা বাইল্যাটারাল এগ্রিমেন্ট আছে অন এক্সট্রাডিশন অফ পার্সনস, মানে বাংলাদেশ ইজ কট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ানস ইন বাংলাদেশ। সো ইলিগাল এন্ট্রির জন্য we can arrest them, and তখন কিন্তু স্যার আমাদের এমবেসি থেকে ইটস ইন্টারন্যাশনাল কনভেনশন, ভিয়েনা কনভেনশনের মধ্যে পরে যে কনসুলার অ্যাক্সেস, তখন এমবেসি থেকে একজন অফিসার গিয়ে কনসুলার অ্যাক্সেস দেয় যে তোমাদের কি কেন অ্যারেস্ট করা হয়েছে, কি হয়েছে, তোমাদের রাইটস দেওয়া হচ্ছে কিনা অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো ভারত তো স্যার কোনো কিছু আজ পর্যন্ত কোনো কিছু মানে নাই, বর্ডারে তো পাখির মতো গুলি করে এখনো যাচ্ছে। ইসরায়েল আর মোসাদ মিলে, মিলে দ্য বেস্ট ওয়ার্ল্ডে স্মার্ট ফেন্সিং করেছে বাংলাদেশ এন্ড পাকিস্তান বর্ডারে। সো এগুলোর কি কোনো জবাব দিতে পারবো স্যার আমরা? আমাদের যে কনসুলার অ্যাক্সেস আছে, যদি ভারত একটা লোককে অ্যারেস্ট করে বাংলাদেশকে, সাথে সাথে তাকে আমাদের জানানো উচিত যে তাকে ধরা হয়েছে। ভারত কি তা করে স্যার? আমি যখন ডিজি কনসুলার ছিলাম 2001-এ,
তখন ভারতের অনুপ চেটিয়াকে অনুপ চেটিয়া সামবডি স্যার তখন অ্যারেস্ট করা হয়েছিল। তাদের জন্য তাদের একটা রর যে স্টেশন চিফ ছিলেন ঢাকায়, উনি দুদিন পরে পরে আমাকে এসে বলতেন গিভ মি অ্যাক্সেস টু কনসুলেট রাইটস। তো আমরা দিয়েছি তাদেরকে, অ্যাজ পার ইন্টারন্যাশনাল কনভেনশন আমরা মানি, কিন্তু ডিলে করে দিয়েছি। তারা তো দেয়ই না স্যার। আমরা কতজন বাংলাদেশ জেলে আছে সেটাই তো আমরা জানি না আজ পর্যন্ত। কিন্তু দিস আর অল ব্রিচ অফ ইন্টারন্যাশনাল কনভেনশনস। তো ভারত কি ডু দে রিয়েলি কেয়ার? They think they're superpower. They're the next will probably 56 inches chest. Mr. Modi thinks he's the next superpower in the world. এটা ঠিক না, মানে ওই ভারতের সুপার পাওয়ার স্ট্যাটাসটা একটা মিথ। Of course, it's a myth, sir. বলেন যে কেন ভারত কোনোদিনও সুপার পাওয়ার হতে পারবে না। ইন্টারন্যাশনাল অ্যানালিস্টদের একটা কনসেনসাস আছে, এবং ভারত কেন আরো বহু বছর গরিব থাকবে। ভারত একটা দরিদ্র থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাদের পার ক্যাপিটা ইনকাম, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাংলাদেশের চেয়েও নিচে। ভারত ইজ ওভার রেটেড। ভারত কোনো সুপার পাওয়ারও না, ইকোনমিক পাওয়ারও না। কিছু বড় লোকজন থাকে, তারা সুখ শান্তিতে থাকে ভারতে। সুতরাং আমি কতজন আসামি ভারতে আছে যারা আমরা জানি না, তারা জানাচ্ছে না, ভালো কথা। কিন্তু যাদের ব্যাপারে আমরা জানি, শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আরো যারা যারা গেছে, তাদের কথা সরকার নাম দিয়ে বলা উচিত, এই এই লোকগুলোকে তোমরা 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে আমাদের হাতে ফেরত পাঠাও। এখানে বলে একটা বাংলা নতুন শব্দ শুনেছি স্যার, হ্যাডাম। কি জিনিস? হ্যাডাম স্যার, হ্যাডাম। হ্যাডাম নতুন না, বহুত পুরনো শব্দ। হ্যাডাম আছে না? আচ্ছা, হ্যাডাম, এই হ্যাডাম কি স্যার বাংলাদেশ সরকারের আছে? সেটাই আমরা কিছু বলবো না, কারণ এই টাইমটা খুব সেন্সিটিভ। সামনে 2 মাস পর ইলেকশন। এখন আমাদের দেশ অলরেডি ডিস্টেবিলাইজড, স্প্লিন্টেড ইনটু মেনি ফ্যাকশনস। কিন্তু গতকালকে হাসিন আমরা যেটা অ্যাচিভ করেছি, টিপ অফ দ্য আইসবার্গ হলেও, আমরা 15 জন আর্মি অফিসারকে দিতে সক্ষম হয়েছি টু দ্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট। তারা তো চাচ্ছিল প্রথমে যে ক্যান্টনমেন্টের ভিতরে তারা একটা আইসিটির একটা ভার্চুয়াল ট্রায়াল করে তারা ট্রাই আউট করবে। এখন যে ভিতরে তাদের থাকলে কিন্তু প্রবলেমও আছে, because many of these offenders, the crime against humanity, against যে offense করেছে, they cannot be tried under any martial law. It doesn't cover. আর্মি রুল কভার করে না, এআরআই বলেন, এমবিএমএল, আর্মি অ্যাক্ট বলেন। এখন কথা হলো স্যার, এরা কিন্তু অনেকে বাইরে আসলে এক্সপোজ করে দিত, দেবরা রাজ সাক্ষী। জি, ক্যান্টনমেন্টের ভিতরে রেখে দিলে কিন্তু স্যার তাদের 24 ঘন্টা সার্ভেলেন্সের উপর রাখছে, এবং কেউ যদি চায়ও কিছু বলতে, সেই ক্ষমতাটা তার নাই। পুরোটা আর্মি কন্ট্রোল করে রাখছে রর আন্ডারে। এখন সেটাই হলো স্যার প্রশ্ন, এদের লাইফ রিস্ক। দে শুড হ্যাভ কাম আউট। আমাদের সিভিল পুলিশ তো তাদের প্রোটেকশন দিতে পারবে না কেন? সবাইকে ক্যান্টনমেন্ট ছাড়ার বাইরে একেবারে একটা কর্ডন করে কয়েকশো পুলিশ দিয়ে তাদেরকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জুরিসডিকশনের ভিতরে রাখা যেতে পারে। ডক্টর ইউনূস তার ক্যান্টনমেন্টের ভিতরে থাকেন না, কোনো অ্যাডভাইজার ক্যান্টনমেন্টের ভিতরে থাকেন না, তাদের সিকিউরিটি এনশিওর করা হয়েছে। তদ্রূপ এই যে 15 জন আর্মি অফিসার যাদের গ্রেপ্তার করা হয়েছে, ক্যান্টনমেন্টের বাইরে গেলে তারা ইনসিকিউর হয়ে যাবে, তাদের মেরে ফেলবে। এটা আমাদের কেন? তাদের যে খাবার দেওয়া হবে, রেসপেক্ট করা হবে যে পয়জন আছে কিনা, বিষ আছে কিনা, এবং সেখানে পুরোপুরি জেলখানায় যেভাবে সিকিউর অবস্থায় থাকে সেইভাবে তাদের রাখা হোক। তাদের জেলখানাই হচ্ছে তাদের আসল ঠিকানা। কাশিমপুর জেল বলেন, যে কোনো জেল বলেন, অথবা একটা বিল্ডিং কে সাব জেল ডিক্লেয়ার করে সেখানে আপনি 500 পুলিশ দেন, বিজিবি দেন, আর্মি দেন, দিয়ে তাদেরকে ই করে রাখেন, কর্ডন দিয়ে। এই ব্যাপারে বলেছি গতকালকে হাসিন বলেছিল যে আয়নাঘর কে ব্ল্যাক হোল বা আপনি জিআইসি কে সাব জেল ডিক্লেয়ার করে ঢুকিয়ে দেন ওদেরকে। আমরা যেভাবে রেখেছিল থাকে ওইভাবে, আমরা যা খেয়েছিলাম থাকে ওইভাবে। অসুবিধা কি ছিল স্যার? তাদের জন্য কি এসি এমন তাদেরকে যে এটা সিগন্যাল মেস ছিল, যেখানে আই এম সিগন্যালার আর্মিতে, they were putting the primary with some of the right in the room I was in. কালকে আমি বলছিলাম আসিনকে যে রুমটা মানে অপবিত্র করে দিল। জি, এখন এরা তো 15 জন তো কেউ না স্যার, এখানে 1500 আরো অনেক শুধু আর্মিতে তো না স্যার, পুলিশ, আর্মি, সিভিল মিলে যদি আপনি এবার ক্লিয়ার আপ করতে চান, ইটস এ লং টাস্ক and a very hazardous journey which will need help from the external friends. এটা আপনি অনেক সময় বলতেন, প্রফেসর শাহিদুজ্জামান মাঝে মাঝে ওপেনলি বলে দেন যে আমরা কিছু অ্যালায়েন্সে আসা উচিত with like-minded countries, especially
on defense matters. জি Because right now আমরা খুবই সিরিয়াস কন্ডিশনে আছি, যে তারা যেন আমাদেরকে সাহায্য করে both in intel side and also hardware. জি And প্রফেসর শাহিদুজ্জামান তো একসময় বলে গেছিলেন even a nuclear umbrella. Why not? পাকিস্তান। আমি ওই প্রসঙ্গে, আন্তর্জাতিক প্রসঙ্গে যাচ্ছি না, ভেতরে আমরা কি করতে পারি? আমাদের হোম মিনিস্ট্রি যা করতে পারে, ডিফেন্স মিনিস্টার হচ্ছেন ডক্টর ইউনূস নিজে, হোম অ্যাডভাইজার ডক্টর ইউনূস হচ্ছেন ডিফেন্স মিনিস্টার, এরা মিলে একটা কনসেনসাসে আসতে পারে। আমরা যেটা সাজেস্ট করছি, আপনি যেটা বললেন যে শুধু 15 জন না, বা শত শত আর্মি, নেভি, এয়ারফোর্স অফিসারের সঙ্গে যুক্ত, র্যাবের হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মারা হয়েছে, তারা জড়িত। কিন্তু আমরা সরকারের একটা ইনডিসাইসিভ যে পলিসি, যেমন এই কথাটা আমি বহুবার বলেছি, ওসি প্রদীপ যাকে কনভিক্টেড করা হয়েছে, তাকে জাজমেন্ট হচ্ছে হি শুড বি এক্সিকিউটেড উইদিন 7 ওয়ার্কিং ডেজ। 7 দিনের ভিতর তার ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল। সেই ওসি প্রদীপ এখনো জীবিত অবস্থায় জেলখানায় আছে। পন্ডিত জেলখানা থেকে বের করে তাকে ভারতে পাঠিয়ে দেবে। এই যে গদাই লস্করি চাল, ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করে উনি তোতলাবেন, এই ব্যাপারে ওনার কোনো সদুত্তর দেওয়ার মতো কিছু নেই। ওনার ডিফেন্সে উনি কোনো কথা বলার রাইটস ফরফিট করেছেন। ওসি প্রদীপকে কেন ফাঁসি দেওয়া হয় নাই এ প্রশ্ন করলে ডক্টর ইউনূস 10 ঘন্টা চেষ্টা করলে উত্তর দিতে পারবেন না। তা আমরা এগুলোর উত্তর চাই, কিভাবে এগুলো এক্সিকিউট করা যায়। শুধু বিচার করলেই তো হবে না। মনে করেন এই 15 জনের ফাঁসি হয়ে গেল, তারপরে দেখলেন যে 15 বছর ওদেরকে জেলখানা রেখে দেওয়া হলো কোনো ফাঁসি না দিয়ে। ওই যে মায়ার, এই যে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হক মায়ার জামাই, র্যাবের লেফটেন্যান্ট কর্নেল ছিল, 7 খুনের আসামি, সে তো বোধহয় এখনো এয়ার কন্ডিশন হোটেলের রুমের ভিতরে থাকে পিজি হাসপাতালে রুগী হিসাবে, তারও কোনো বিচার হয় নাই। এই প্রহসন গুলা কেন? জনগণ প্রহসন দেখত। আপনার কি আসলে ওনার ইচ্ছা ছিল যদি করতেন, সামারি এক্সিকিউশন, সামারি ট্রায়াল করতে পারতেন না? কিন্তু স্যার এখানে কেন করছেন না? আমার বেসিক অ্যানালাইসিস এজ ডিপ্লোম্যাট ইজ we have signed the convention of torture, CAT. জি এখন তার নিচে আমরা আসতেছি OPCAT, 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 optional protocol on torture. এটা ইন্টারন্যাশনালি আমরা অলরেডি, মানে the cabinet is approved, and probably এটা শুনেছি খুব শিগগিরই এটা সাইন হয়ে যাবে। সাইন হয়ে গেলে যত টর্চার চেম্বার আছে ওয়ার্ল্ড গ্লোব, বাংলাদেশের ভিতরে, it will be open to every law enforcement agencies, international bodies। যেটা আয়না ঘর আপনি লুকিয়ে রেখেছিলেন সেটা হবে না। এন্ড আমরা চাচ্ছি স্যার, এবং প্রফেসর ইউনূসকে আমি এদিকে বলবো, হ্যাঁ আপনি যদি আমাকে বলেন স্যার কেন হ্যাং করা হচ্ছে না, আমি তো আই বিলিভ ইন ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাং করলে তো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মরে গেলে হাতগুলো কেটে দিলে, পায়ের রোগ কেটে দিলে শেষ, ঠিক আছে? কিন্তু ওয়াই নট ফর দ্য রেস্ট অফ দ্য ন্যাচারাল লাইফ, লেট দেম রক টু ডেথ। না না, সেটা আমি ডিফারেন্ট করে কিন্তু স্যার, আমরা কেউই এখানে টর্চার করার পক্ষে আসি নাই। I will say that. I said jail for eternity. বলছি, দর্শক শ্রোতাকে বলছি, অ্যাম্বাসেডর মারুফুজ্জামান এবং কর্নেল হাসিনুর রহমান বলছেন না যে এই আর্মি অফিসার যাদের ধরা হয়েছে আয়না ঘরের ভিতরে ভরে, ওখানে ওই অন্ধকার ঘরের ভিতরে রেখে দাও, একবেলা অন্ধকারে তারা থাকবে, পরে কোন রকম বাইরের সঙ্গে যোগাযোগ থাকবে না। উই ডোন্ট ওয়ান্ট ইট। তাদের আমাদের জেল কোড, আমাদের ক্রিমিনাল যে কোড রয়েছে, সিআরপিসি অনুযায়ী তারা যা প্রাপ্য সেটা পাবে। তাদেরকে আমি বলছি না সকাল বিকাল পেটাতে হবে, না খাইয়ে রাখতে হবে। Nobody wants that. We want proper treatment and trial of these criminals এবং at least alleged people, আসামি। এখনো তারা, স্যার এখানে একটা পয়েন্ট আছে, আপনি আসামি যে বললেন সেখানে I would repeat with you. ICT তে কিন্তু it's not like a normal court. জি ICT তে আমাদের সাবমিশন অনেক আগে হয়ে গেছে, 1 বছর ধরে তারা অলরেডি এটাকে পুঙ্খানুপুঙ্খ অলরেডি আপনার স্যার বিচারে এটা অলরেডি ইনভেস্টিগেট হয়ে they have been proven guilty. এটা হলো ডিফারেন্স ফ্রম ICT এন্ড এ নর্মাল কোর্ট। জি এবং তার মধ্যে আর নতুন কিছু বলার নাই যে আমি এই সেই অলরেডি। যেমন হাসিন আর আমরা DGFI তে গেছিলাম, আমরা GIC তে গেছিলাম, এবং প্রত্যেকটা রুম ওয়াইজ কোন রুমে এসে ছিল সেগুলোর ছবি তোলা, সেগুলো স্কেচ করা সাইজ বাই সাইজ, কোন টয়লেটে ছিল, কে ছিল ওই সময় ডিউটিতে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ নোট করা আছে। এখন স্যার আপনি আমাকে মেরে ফেললে যা আসেন, আসি যদি কালকে মেরেও ফেলে এই কোর্ট এই কেসটা কখনো উঠবে না।
আমি কেন বলছি এটা ডিফারেন্ট ফ্রম আদার কোর্টস, কারণ আনটিল প্রুভেন গিলটি হয় সিভিলিয়ানে, মানে নর্মাল কোর্টে, বাট হিয়ার দে অলরেডি আসামি। ব্যারিস্টার সার্ভার তো নিজে ডিজিএফআই এর একজন ওয়েল কানেক্টেড লোক ছিলেন, আমরা নিজে দেখেছি। তখন কিন্তু পার্সন নান্ড্রাটা সিএসজি তে ভালো মতন ওয়াইফকে নিয়ে শপিং করছেন, আর সিএসজি উল্টো দিকে হলো ঢাকা ডিটাচমেন্টের ডিজিএফআই এর অফিস। সো এগুলো আমার চেয়ে হাসিনা তো অনেক ভালো জানে, আমি অনেক কম জানি। আমি তো সেনাবাহিনী ছেড়ে দিলে শিখবো আগে। হাসিনুর রহমান, আপনি আমরা শেষ করার আগে একটা কথা বলে রাখছি স্যার, যে বাংলাদেশে প্রধানমন্ত্রীরাও একই জেলে ছিলেন, চিফ জাস্টিসরাও ছিলেন, বহু স্যার স্পিকার ফিকার যত কিছুই বলেন মন্ত্রীরা ওই কাশিমপুর কারাগারেই থাকেন। হ্যাঁ, ডিভিশন দেওয়া হয় অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড, এদের জন্য আলাদা কেন? না, সেটা আমি কর্নেল হাসিনুর রহমানকে জিজ্ঞেস করছি। থ্যাংক ইউ স্যার। আপনি কি মনে করেন, ওনার সঙ্গে আপনি কি অ্যাড করতে চান এবং আপনার বক্তব্যটা কি ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারের সাথে একমত। দীর্ঘ প্রায় 6 থেকে 8 মাস যাবত আইসিটি চেষ্টা করতেছিল এই অপরাধের সাথে কি প্রক্রিয়ায় এরা জড়িত। একটা অফিসারও স্যার কোঅপারেট করে নাই আইসিটির সাথে, ইভেন গুম কমিশনের সাথে। আমি তো আকাশ থেকে আমাকে এখান থেকে ডিএইচএস থেকে কেউ ধরে নিয়ে যায় নাই, কোনো টিম আইছে, সেই টিমের লোকজন ছিল তারা কারা দেশে আসলো, কোনো কিছুই কিন্তু বাইর করতে পারে নাই। বাধ্য হয়ে আইসিটি যে কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ডিজিএফআই সিটিআইবি সময়কালে আজকের সময় 5ই আগস্ট পর্যন্ত সিটিআইবি যারা ছিল তাদেরকে নাম উল্লেখ করা হয়েছে। আবার একই সাথে মনে করেন মারুজ্জামান স্যার, আমি আদমি স্যার, আমরা সিটিআইবি তে পড়বো না, আমাদের ছিল আইবি, মিলিটারি অফিসারদের আইবি, নন মিলিটারি অফিসারদের মাইকেল চাকমা, ইকবাল চৌধুরী, ওদের হলো সিটিআইবি। এইভাবে ধরে মোটামুটি একটা খাঁচা বানাইয়া অপরাধী করা হয়েছে, বাট দের অল অপরাধ। এখন আমি তো জানতে চাইবো আমাকে কে অপরাধী, কে আমাকে ধরলো, এই গাদ্দারটা আমি তো জানতে চাইবো, কিন্তু জানতে পারতেছি না। তা একটা সুযোগ সরকার পক্ষে উচিত ছিল একটা লয়ার ভালো দিলে। এখন ব্যারিস্টার আমাদের যে সরোয়া, সে বলতেছে আমিও তো অপরাধ, আমিও তো ক্ষতিগ্রস্ত, আমি থাকতে পারি না, তাই আমি উইথড্র করলাম। বাট আমার কথা হলো স্যার, আসল মেকানিজমটা কি? কেন এই অফিসাররা, আমরা তো স্যার ক্যাডার ভিত্তিক টিম, সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু স্যার এই জামাতে ইসলামের যে কঠিন ক্যাডার, এই হাজার চেষ্টা করলো আদমি স্যার, মারুজ্জামান স্যার বহু আগে চলে গেছে, এই স্যার দেখবেন কথায় কথায় আমরা বলি, এমন একটা ক্যাডার। কেন কেমন করে পারলো ওরা মারুজ্জামান স্যার, আমি আদমি স্যারকে নিয়ে দেখতে পারলো, আমাদের কোন মানসিকতা তাদেরকে পরিবর্তন করলো? এটা অনেক চর্চার ব্যাপার, এটা আমাদের জানতে হবে। এবং এই আমাদের যে অবক্ষয়ের কারণটা কি? কিন্তু এই অফিসাররা বা সেনা সদর তারা কিন্তু অনুশোচনা বোধ আসে নাই স্যার। আমি বারংবার বলছি, সমর্পণের মধ্যে কিন্তু ক্ষতি না, আর সম্মান বাড়ে। সরি বললে ক্ষতিগ্রস্ত কেউ হয় না, আর সম্মান বাড়ে। এই যে মায়েরটাকে তুলিয়া আমরা তো ফিরে আইছি, এদেরকে একটু কাউন্সিলিং করো, সরি বলো, চেষ্টা করবা, মানুষের একটা ইমপ্রেশন থাকে। হাসিনুর রহমান, আপনি মাইকের কাছে গিয়ে কথা বলেন, আপনার কথার সাউন্ড কম। আচ্ছা স্যার, আমি বলতেছি, আমার কথা হলো স্যার, এরা যদি জিনিসটাকে যদি সত্যভাবে অনুধাবন করতো যে আমরা অপরাধী, যা করছি সত্য ঠিক আছে, তাহলে আজকে এই সমস্যাগুলি হইতো না। এখানে হয়তো অনেক অফিসার আছে, সে তো জানেই না তার সেলের মধ্যে আছে আদমি স্যার, কোনোদিন দেখতেও আসে নাই, কিন্তু স্যার এটা সত্য, কিন্তু সে অপরাধী কেন তার ওখানে ছিল। তা আমাদের যে প্রক্রিয়া, মানুষ যেমন স্যার কমান্ডে থাকলে বা জেনারেল যদি বলে বা সিনিয়র থেকে জুনিয়র অফিসারকে বলে ডু ইট, আমরা জিজ্ঞেস করি না, করে ফেলি। এই যে আমাদের এই অবস্থায় পরিণতি, এই জন্য দায়ী কারা? রাজনীতিবিদ। এই জায়গাটা আমরা আসতে পারতেছি না, এবং এই জায়গায় আসার জন্য সেনাবাহিনীর চেষ্টা করা উচিত। সেনাবাহিনীর উচিত স্বতঃস্ফূর্ত ভাবে এগুলি ভাঙা, সত্য কথা বলা। স্যার বললেন ওইখানে থাকলে সত্য কথা বের হবে না, কোনোদিন বের হবে না, আমরা জানতে পারবো না, সেনাবাহিনী সংস্কার হবে না, এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার আমাদের স্যার। আর মানুষ এই কথাগুলো খুবই পরিধানযোগ্য। আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে, রিফর্মস করতে হবে, কিন্তু এই মুহূর্তে যখন আমরা এদেরকে জেলে নিয়েছি, এখন আমাদের কি করা উচিত? রিফর্মস তো হবে, রিসার্চ করে এখন লাভ নেই, আমরা জানি সবাই দোষী। এখন আপনি বলেন, এই যে 15 জন জেনারেল যাদেরকে গ্রেপ্তার করে আনা হলো, এদের কারোর রোল সম্বন্ধে আপনি কতটা জানেন? স্যার আমি জানি স্যার এর অপরাধী, এই যে কার কতটুকু অপরাধ। একজন সে হয়তো একজন লোক মনে করে আমাকে ধরে নিয়ে গেল, রাখলো, বান্ধব, যার আদেশে, সে যেরকম অপরাধী, তার 2 বছর পর যে লোকটা তাকে ক্যারি ফরওয়ার্ড করতেছে ঘরের মধ্যে আদমি স্যার আছে, সে ওরকম অপরাধী না, বাট অপরাধী। আমাদের তো এই চর্চা নাই। কেন আমরা এরকম হইলাম? আমরা তো এরকম ছিলাম না স্যার।
জন এরশাদকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, আমি আর্মি এমপি মিলিটারি অফিসার, মিলিটারি পুলিশ, আমি খুব কষ্ট পাইছি। এরশাদকে জেলে নিয়ে গেল। আমাদের এরকম ফিলিং ছিল, জি ইভেন আমাদের এই ফিলিং নষ্ট হয়ে গেছে। এইটাই না না, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি আমাদের সামাজিক অবক্ষয়, পলিটিক্যাল কালচার পরিবর্তিত হয়েছে। আরে জেনারেল সাহেবকে জেলে নিয়ে গেল, জেনারেল এরশাদ তো জেনারেল ছিলেন, তাকে তো ঢাকা সেন্ট্রাল জেলে রাখা হতো সাধারণ কয়েদির মতো। তো তাকে যদি ওটা করা সম্ভবপর হতো, যিনি প্রেসিডেন্ট ছিলেন, মানে আনঅথরাইজড হোক ইলিগাল হোক যাই হোক প্রেসিডেন্ট ছিলেন, তাকে যদি 5 বছর জেল খাটানো যায়, তাহলে এই যারা খুনের আসামি, যাদের অপরাধ হয়তো প্রমাণিত হবে, মানে এখনো অ্যাকিউজড তবে প্রাইম সাসপেক্টস, তাদেরকে তো একেবারে ডান্ডা বেরিয়ে দিয়ে রাখার কথা, এরা পালিয়ে যেতে না পারে, সেটা না করে এদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হলো। এর দ্বারা জনগণকে কি মেসেজ দেওয়া হচ্ছে? স্যার সাসপেক্টের কোনো অবকাশ নাই, এর অপরাধী। জি কথা হলো স্যার, জনগণের একটা নেগেটিভ একটা, যেহেতু আমি র্যাবে ছিলাম, কম করে হলো 10 জন ডিআইজি আর ওই সমমর্যাদা আরো সিনিয়র আমাকে রিং করছে, ভাই এটা কেন হইলো, ভাই আমি কি করব? দোষটা সবার চোখ যাচ্ছে কে, জেনারেল জাহাঙ্গীর, স্বরাষ্ট্র উপদেষ্টা, এই লোকটা এটা হচ্ছে। তো দুই বাহিনীর মধ্যে ঘটনা ঘটাইছে স্বরাষ্ট্র আর আমাদের প্রতিরক্ষা। জি প্রতিরক্ষার মধ্যে স্যার ডক্টর ইউনূস আর আমাদের জাহাঙ্গীর। জি ডক্টর ইউনূস কত রোল আছে স্যার আর্মিকে কমান্ড করার ব্যাপারে আমার সন্দেহ আছে। ওনার আসলে ওনার কতখানি মেরুদণ্ড ঠিক আছে, উনি ডিফেন্স মিনিস্টার দায়িত্বটা দিয়ে দেওয়া উচিত অন্য কাউকে, উনি ইউজ করতে পারতেছেন না। উচিত ছিল এনারা সবাই বসে, দেখো যা হয়েছে, আসো আমরা সত্য কথা বলি, আসো অপরাধ স্বীকার করি। দেখেন স্যার, ডক্টর ইউনূস যদি সত্য কথা বলতো, এই শুক্ররঞ্জন বালিকে একটা শ্রেষ্ঠ পুরস্কার দেয়া, বাঙালির শ্রেষ্ঠ একটা লোক, সত্য কথা বলছে, এবং এই একটা দিয়েই তো ভারতের বিরুদ্ধে মামলা করা যায়। জি আর রাজনীতিবিদ মিডিয়া দেখেন তাদের আচরণ, সারাউদ্দিন সাহেব রাজনীতিবিদ, উনার তো কোনো আমি দেখতেছি না ভাবচাপ, উনি তো বলতে পারেন আমাকে কেন নিছে ভারতের বিরুদ্ধে এটা করো। এখন সবাই ভারতের দয়ার উপরে আছে, মামলা করতে পারে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। জি উনি তো এত কথা স্যার, উনি এত কথা বলে স্যার, এই কথাগুলি উনি বলেন না কেন? ভারত দায়ী, আমাকে কে পার করলো, এই বর্ডার থেকে কে পার করলো তারে স্যার? বিএসএফ, আলটিমেটলি মোদি বা অজিত দোভাল, উনি তো কোনো কথা বলেন না। উনি কথা বলেন সংবিধান নিয়ে, ভারতের অনুকম্পা নিয়ে। আমাদের সমস্যা তো রাজনীতিবিদ স্যার, তারপরে মিডিয়া দেন কোনো কথা বলতেছেন না। আমরা সেজন্যই আপনাদের এনেছি। আমি কতগুলো মেজার নেয়ার পক্ষপাতী, তার ভেতরে সামারি ট্রায়াল ইজ ওয়ান অফ দেম, যে এদের 1 মাস খুব বেশি হলে 30-35 দিনের ভিতরে বিচার হয়ে যাবে, পানিশমেন্ট ডিসপেন্স করা হবে, যে পানিশমেন্টই হোক, মৃত্যুদণ্ডই হোক, যাবজ্জীবনই হোক। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই 15 জনের অধিকাংশেই একটা বড় বড় শাস্তি পাওয়ার যোগ্য। সেদিকে সরকারের নজর নাই কেন, এবং সরকার ওদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে কেন, এবং জনগণের কি করা উচিত সেটা আমি আপনাদের মুখে শুনতে চাই। তো কর্নেল সাহেব, আপনি বলেন, সাজেস্ট করেন, এই 15 জনের মধ্যে কয়েকটা নাম তো নিশ্চয়ই আপনার পরিচিত, আপনি আর্মিতে ছিলেন, এদের কি রোল ছিল গত 16 বছর, সেদিকটা জনগণের সামনে আপনারা তুলে ধরেন। ইউনূস সরকার কি করবে না করবে সেটা আলোচনা করে লাভ নেই, কি করা উচিত আমরা সেটা বলবো। বলেন স্যার, এই যে স্যার বাসটা ব্যবহার করছে, এই বাসটা কার পয়সা কেনা হয়েছে, কোন মন্ত্রণালয়ের পয়সা কেনা হয়েছে? এই প্রকিউরমেন্ট প্রসিডিউর তো মিনিমাম 3 মাস লাগে, আদেশ তো 7-8 দিন আগে। অর্থাৎ এখানে অসৎ উদ্দেশ্য আছে, যারাই জড়িত এই বাসের সাথে আইনে আনা উচিত, নাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত সম্মানের সাথে। উনি যদি না করেন, ইউনূসের উচিত ওনার পিঠে হাত বুলাইয়া ভাই তুই পদত্যাগ কর, ইজ্জতটা। আমি এটা মনে করি স্যার, মিনিমাম এটা অন্যায় দৃষ্টিগত হয়েছে এবং এটা হাস্যকর হয়ে গেছে। ওইখানে আপনি বলেন এগুলো, এই সমস্ত লোকের লজ্জা শরম থাকলে, ক্ষমতার মোহ না থাকলে, এই জাহাঙ্গীর সাহেব বলেছিলেন না যে ওই যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বাইরে চলে গেলেন, দেশের বাইরে, তখন মনে করা হলো কেউ তাকে পাচার করে দিয়েছে। এই জাহাঙ্গীর সাহেব বললেন না যে যারা যারা আব্দুল হামিদকে বেআইনি ভাবে বাইরে পাচার করে দিয়েছিল, পাঠিয়ে দিয়েছিল, ওদের সবগুলোকে 7 দিনের ভেতরে আমি ধরে পানিশমেন্ট দিব, যদি দিতে না পারি তাহলে আমি রিজাইন করব। তো জাহাঙ্গীর সাহেবের মুখ কয়টা? অন্য কেউ হলে বলতো আপনারা মুখ না অন্য কিছু, যে কথা আপনি বললেন রিজাইন দিবেন, কই দিলেন তো না। রিজাইন করাটা এটা বাংলাদেশের কালচারে নাই,
পারত পক্ষে কেউ রিজাইন করে না, ক্ষমতার প্রতি তাদের প্রচন্ড লোভ। সুতরাং এখন তাদেরকে কি করে বাধ্য করা যায় সেটা বলেন। স্যার একটা প্রশ্ন ইন্টারভিউ করেছে, কিছু মনে করবেন না? না, একটু পরে শুনে নিই। করবে না স্যার, অসভ্য শ্রেণীর লোক টেনে নামাইতে হয়। এখন স্যার আমরা পোস্টারিং করবো, গালাগালি করবো, মানববন্ধন করবো, মানে শালীন আচরণ যা করা দরকার করবো, আমরা অশালীন হব না। আমার কথা হলো, আপনারা কি বুঝে না? পাবলিকের পাস দেখে নাই? এই যে সোশ্যাল মিডিয়ায় দেখেন না নেতিবাচক অবস্থা দাঁড় করাইছে? আমি সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছে জনগণের সামনাসামনি, এই জন্য দায়ী যেন জাহাঙ্গীর। আপনি যদি এই জিনিসটা না দিতেন, এই বাসটা বা এদেরকে যদি ওই আপনি স্যার জেলখানার মধ্যে একটা বড় সেল সুন্দর করে এসি করে রাখেন না স্যার, কোনো আপত্তি হতো না, এর চেয়ে ভালো থাকতো। কিন্তু এটা না করে যে কাজটা করলেন, জনগণের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করাই দিলেন, যেটা ভারতের ইচ্ছা, তাই আমাদের সরকার। জি জি, আমি আমার কালকের শোতেও বলেছি যে ডিজিএফআই এর নাম বদলে দেব, তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমি তো চাই বিডিআর, বিজিবির নাম বদলে আবার বিডিআর করা হোক। ওই নামের ভিতরে তো সমস্যা না, ডিজিএফআই আমাদের লাগবেই, একটা সভরেন দেশের মিলিটারি ইন্টেলিজেন্স থাকতেই হবে। সুতরাং নাম বদলা বদলি না, আর এই মানে যারা পদে আছেন তারা রিজাইন করছেন না, আমরা জানি, করবেনও না, দরকার হলে আর 10 বছর থাকবেন। এখন আপনি যে কথাটা বলছেন সুন্দর কথা, মানববন্ধন করা উচিত সর্বত্র, একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জনগণকে সচেতন হতে হবে যে এরা সব অপরাধী, এরা খুনের আসামি। আর্মি বা ডিজিএফআই এর বিরুদ্ধে আমাদের আন্দোলন না, আর্মিতে 1.5 লক্ষের উপরে আর্মি, সেখানে ধরেন 1500 জন করাপ্ট, এই অধিকাংশই জেনারেল, ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা এখনো ক্যান্টনমেন্টে বসে আছেন তারা যে সবাই নিরপরাধ এটা তো আমরা ধরে নিতে পারি না। বাই ডিফল্ট দে আর ক্রিমিনালস, কারণ যখন লোকজনকে গুলি করে মারা হচ্ছে তারা কমান্ড পালন করেছে, ব্যাড কমান্ডস, ইলিগাল কমান্ড তারা মেনেছে, সুতরাং তারা অপরাধী। আমরা বলতে পারবো না যে মেজর সাহেব, কর্নেল সাহেব উনি কি করবেন, ব্রিগেডিয়ার সাহেব আদেশ দিয়েছেন। ব্রিগেডিয়ার যে একটা ইলিগাল আদেশ দিয়েছে এইটা উনি জানেন। মানুষ হত্যা করা বাংলাদেশের আর্মির কাজ না, আর্মি মানুষ হত্যা করেছে। ওয়াকারুজ্জামান মিথ্যাচার করেছেন, ওয়াকারুজ্জামান বলছেন আর্মি কাউকে হত্যা করে নাই, মাত্র 5 জন আহত হয়েছে। একেবারে ক্যামেরার সামনের এভিডেন্স রয়েছে যে একজন লেফটেন্যান্ট কর্নেল নিজে হাতে গুলি করে AK-47 দিয়ে মানুষ হত্যা করছে। সুতরাং ওয়াকারুজ্জামান এখানে কমপ্লিসিট। আপনি কি, আমি লাস্ট এই সেকশনে আমি যে প্রশ্নটা করতে চাই কর্নেল হাসিনুর রহমান, আপনি জেনারেল ওয়াকারুজ্জামানের রোল সম্বন্ধে কি মনে করেন, কি তার কি ভূমিকা ছিল এবং তার কি হওয়া উচিত? না, তার তো স্যার প্রথম থেকে উনি ভুল করতেছেন। উনি বিপ্লবের অংশ ছিলেন, শেষ মুহূর্ত হলে আসছেন। একটা লোক যদি বেঁচে যায় তার গুলি থেকে, আমি তাকে ধন্যবাদ জানাই, বিপ্লবের অংশ মনে করি। এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা যে ওয়াকারকে সাথে আনতে পারেন নাই, আর ওয়াকারের ব্যর্থতা ওই জায়গায় উনি যাইতে পারেন নাই। এই যে মনে করেন সনদটা পাশ হইলো, এর আগের বার আমি চিল্লাচিল্লি করছি, আমাদের ওয়াকার সাথে থাকতে পারতেন, কেন অসুবিধা, কি অসুবিধা ছিল? ওয়াকারকে আমন্ত্রণ করলেই পারতো, ওয়াকার তুমি সাথে থাকো। একটা গুড বন্ডেজ যদি না থাকে স্যার আর্মি আর সিভিলের সাথে, তাহলে দেশ আগাবে কি করে? ওয়াকার ওই মাথা মোটা নিয়ে বসে আছে। আমরা তো ওর ম্যাক্সিমাম জেনারেলি এই অপরাধে অভিযুক্ত, ম্যাক্সিমাম বলবো না, অল্প কিছু না স্যার, পার্সেন্টেজ ভেরি মিনিমাম। এরা এদের সাথে সবসময় থাকে, ওয়াকার ওই পরিবারের অংশ। সবাই তো কম বেশি সুবিধা নিচ্ছে স্যার, কেউ তো দামি বিরিয়ানি খেতে, সুলতানের বিরিয়ানি, আর রাব্বানি বিরিয়ানি খাইছে স্যার। সুতরাং এই সমস্যা থেকে স্যার একটা বিপ্লবের পর স্যার 3 বাহিনী প্রধান থাকে না, সচিব থাকে না। এইটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, বিপ্লব না, এটা অভ্যুত্থান। এই গাদ্দারিটা করে আপনাকে ডুবাই দিয়েছে স্যার। আমি মনে করি অনেক সুবিধা আছে স্যার, সকল তিনি স্বীকার করে অপরাধ করে অনুশোচনা হয়ে রাষ্ট্রে এসে যায়, উনি কথা বলুক, দুঃখ প্রকাশ করুক, আমরা বুঝবো, সিম্পেথাইজ হবো স্যার। ওনাদের হ্যাডমের জন্য স্যার আমরা খেপে যাচ্ছি, সব জায়গায় বাগান বাজাচ্ছে। অনেক ধন্যবাদ কর্নেল হাসিনুর রহমান। অ্যাম্বাসেডর মারুফ জামান, আপনি কি মনে করেন যে যেহেতু আমরা জানি ইউনূস সাহেব কোনো ডিসিশন নেবেন না, উনি সময় ক্ষেপণ করে দিয়ে উনি চলে যাবেন, ওনার যা কাজ করার উনি করে ফেলেছেন, গ্রামীণ ব্যাংক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি, ওনার কাছ থেকে আমরা এর বেশি কিছু আশা করি না। আমি তো খুব আশাবাদী ছিলাম, আপনারা আমার টক শোতে দেখেছেন, আমি বলেছি যে এটা বিপ্লব ইউনূস সাহেবের হাতে, ডক্টর ইউনূসের হাতে নেপোলিয়নের তরবারি, উনি একটা বিপ্লবী সরকার গঠন করবেন, রেভলিউশনারি কমান্ড কাউন্সিল RCC। আমি প্রথম এবং একমাত্র ব্যক্তি বারবার হ্যামার করেছি, ডক্টর ইউনূস কর্ণপাত করেননি। উনি নিজেকে মানে
উনি কেন অ্যাডভাইজার হলেন, কিসের অ্যাডভাইজার, সেটাই তো উনি বুঝতে পারেন না। উনি নিউ এজের এডিটর নুরুল কবির সাহেবকে বলছেন, নুরুল কবির জিজ্ঞেস করলেন যে আপনি কার অ্যাডভাইজার, তো বলছে এটা তো চিন্তা করে দেখি নাই। তা আপনি যে ব্যক্তি, তারপরে আপনি আজে বাজে অনেক লোককে আপনার উপদেষ্টা বানিয়েছেন, বলছে তাড়াহুড়া করে সময় পাওয়া যায় নাই, হাতের কাছে যারে পাইছি তারে উপদেষ্টা বানিয়ে দিছি। তো এই ধরনের মানে কি বলবেন, চাইল্ডিশ কথাবার্তা যিনি বলেন, তাকে আমি স্টেট ক্রাফট চালানোর মতো বিচক্ষণ ব্যক্তি বলে আমি মনে করি না, কেউই মনে করে না। উনি নোবেল প্রাইজ পেয়েছেন পিস, শান্তির উপরে, এবং শান্তির নোবেল প্রাইজ যে কত বিতর্কিত এটা বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, অ্যাম্বাসেডর মারুফ-জামান, আপনি বলেন যে আমাদের জনগণের কি করা উচিত, যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদের কি করা উচিত? স্যার, গতকালকে আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করব। গতকালকে হাসিন, আমরা যারা গুম ফেরত ব্যক্তি, তারপরে কিছু অধিকার, জি, তারপরে স্যার আরো কিছু গুম ফেরত ব্যক্তি ছিলেন, আমরা অল্প কিছু লোক, কত হবে 200, 300, 400, 500 এইরকম, আমরা যেইভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে স্যার এই মানে প্রোটেস্ট করেছি, সেই সাহস কতজনের হতো আমি ঠিক জানা নাই স্যার। একবারে দেখেছিলাম জুলাই অভ্যুত্থানে গত বছর, আর গতকালকে দেখলাম যে হাসিন টাসিনেরা সবাই দাঁড়িয়ে বুক পেতে পুরো পুলিশকে ঘেরাও করে রেখেছিল। জি, এখন স্যার প্রফেসর সাহেব এর যে ক্যাবিনেট ডিসফাংশনাল, উনি সেটা বুঝতে যদি পারতেন তাহলে তো স্যার আমরা এই প্রশ্নগুলো আজকে করতাম না। আর কি সময় আছে বোঝার? সময় থাকলেও কোনো লাভ নাই, কারণ এখন কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসতেছে, ভেরি সুন, বোধহয় খুব অল্প দিনের মধ্যেই কিছু রিজাইন করে যেতে হবে, এটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে যাবে। জি, পাওয়ার উইল গো টু ম্যাক্সিমাম, মানে ডিসির পাওয়ার টাওয়ার, ক্যাবিনেট চলে যাবে ইলেকশন কমিশনের আন্ডারে। জি, এই সময় স্যার আমি যখন ইলেকশনটা হবে, আমি চাই একটা ইলেকশন হয়ে যাক। আনইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ কাছে দেশ থেকে দেওয়া ঠিক না, কখনোই ঠিক না, জি, স্পেশালি একটা ইনএফিশিয়েন্ট ক্যাবিনেট। টোটাল, আর দু একজনের মধ্যে আছেন ভালো, এটা আমি অস্বীকার করবো না, জি, কিন্তু 90% ইজ ডিসফাংশনাল। জি, কেন উনি রেখেছেন কেন এদেরকে? আর ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম আজকে তো প্রায় 1600, মানে কত মাস বলবো, 18, 15, 17 মাস হয়ে যাচ্ছে। কেন রেখেছিলেন ওদেরকে? উনি জানেন না? তো সে কথা উনি ভাব বুঝতে পারেন না উনি? অ্যাম্বাসেডর, আমি তো এই সরকারকে কয়েক মাস থেকে বলে আসছি এটা কোমর ভাঙা সরকার। কোমর ভাঙা সরকারের আমরা কোমর মেরামত করতে পারবো না। অ্যাম্বাসেডর মারুফ-জামান, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কিছুদিনের মধ্যে এই সরকারের রূপ হয়ে যাবে কেয়ারটেকার গভর্নমেন্ট। ইলেকশন করানো এবং ইলেকশন কমিশনার হবেন সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার জন্য তো এই যে বিচার করা, কারা গুম করেছে, হত্যা করেছে, তাদের বিচারের ভার যাবে সুপ্রিম কোর্টের কাছে, জুডিশিয়ারির কাছে। তো এখানে আসিফ নজরুল হয়তো রোল প্লে করতে পারতেন, কিন্তু ওরা জেনে শুনেই এটা এতদিন ধরে আটকে রেখেছেন যে যদি এটাকে আর 6 মাস আগে, 1 বছর আগে যদি এদেরকে গ্রেপ্তার করা হতো, তাহলে ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ন্যায় বিচার হলে এদের শতকরা 90 জনের ফাঁসি হয়ে যেত। ওটা বন্ধ করার জন্য ওয়াকারুজ্জামান যত রকম তদবির করা দরকার করেছেন, সাকসেসফুলি করেছেন, কিন্তু ডক্টর ইউনূসের ওই ইচ্ছাও নাই, সাহসও নাই। একটা ব্যক্তিত্ব থাকে তো, যে থাকিলে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। তো ওই সাহস এদের কারোরই নাই, আর ওই সততাও নাই, দেশপ্রেমও নাই। এতগুলো জিনিস না থাকলে এই ধরনের লোকদেরকে শাস্তি দেবেন কি করে? তো আমি অতীতের কথাও বলছি না, এই মানে নিয়ার ফিউচার ইলেকশন ফেব্রুয়ারি পর্যন্ত কি হবে এই ব্যাপারে আমি কিছু বলছি না, কিছু করার নেই। কিন্তু এই যে ফেব্রুয়ারির মধ্যে এদেরকে যেন ছেড়ে না দেয়া হয়, যে হ্যাঁ তোদের জেলে দেওয়া হয়েছিল, এখন সরকার বদলে গেছে, এদেরকে আমরা আবার বাড়ি পাঠিয়ে দেই, বিদেশে চলে যাক, তারপরে আবার নতুন সরকার আসবে, গদাই লস্করি চালে তারা চলবে। আমি যেটা মনে করি, অ্যাম্বাসেডর জামান, আপনি কি মনে করেন এখন যদি জনগণ 2024-এর জুলাই আগস্টের মধ্যে এই ব্যাপারে দাবি নিয়ে রাস্তায় না নামে, যে আমরা দেশে একটা প্রকৃত বিপ্লবী সরকার হয় নাই, তবে নির্বাচনের পরেও আমরা একটা ওই ধরনের স্পিরিট নিয়ে যাতে সরকার চলে সেজন্য আমরা কাজ করব। সেই জন্য সিভিল সোসাইটি, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, যারা আমলা, পুলিশ, জুডিশিয়ারিতে যারা আছেন, তাদের সবাই সমন্বিতভাবে কাজ করতে হবে। আইসোলেশনে কেউ কিছু করতে পারবে না।
এই এই মেসেজটা জনগণের কাছে আমি চাই, আপনারা নিজেরা ভিকটিম, গুম হয়েছিলেন, আপনারা অ্যাপিল করেন এই ফোরামের মাধ্যমে ছাত্র জনতাকে, সাধারণ লোকজনকে, বুদ্ধিজীবীদের, যে আপনাদের কি করণীয়, কিভাবে এই অপরাধীদের বিচার করা যায়, কেউ যেন পালিয়ে যেতে না পারে, সিভিল মিলিটারি সবাই। এই একটা অ্যাডভাইস আপনি দেবেন অ্যাম্বাসেডর সাহেব। আপনাকে ধন্যবাদ স্যার। আমার প্রথম দুঃখটা হলো যে আমাদের কোন রাজনৈতিক পার্টি, জি বিএনপি বলেন, জামাত বলেন, যেটাই হোক না কেন স্যার, কেউ কিন্তু আমাদের ব্যাপারে কোনো আলাপই করে নাই। জি সবচেয়ে দুঃখের বিষয় এই জায়গাটায়। সরকার হ্যাঁ একটা গুম কমিশন করেছে, গুম সংক্রান্ত কমিশন, আইসিডি এটা করেছে, খুব ডুইং গুড জব। রিসোর্স নাই, কিছু নাই, টাইপরাইটার নাই, তার মধ্যে তারা যে করে গেছে এটা হ্যাটস অফ টু দেম। জি এবং আমি জাস্ট ওয়েট করছি সপ্তাহ দুয়েকের মধ্যে কিছু ল চেঞ্জ হয়ে যাবে। আমি যতটুকু খবর পেয়েছি অনেক চেঞ্জ হয়ে যাবে ল। আচ্ছা, কি ধরনের চেঞ্জ? স্যার এটা মনে হয় এখন না বলাই ভালো। আচ্ছা ঠিক আছে, We will adhere to the international conventions of the UN. মানে সামথিং পজিটিভ উই ক্যান এক্সপেক্ট। পজিটিভ, এটা দেশের জন্য পজিটিভ, বাট পলিটিক্যাল পার্টির জন্য পজিটিভ না হতে পারে। আচ্ছা বাট এটা হবে জনগণের ফ্রেন্ডলি। লাইক ক্যাট 3 আপনি যেটা বলছিলেন, মানে হ্যাভিং বাই দ্য নেক টিল ডেথ, দ্যাট কামস আন্ডার ক্যাট 3. Cat 3 will probably be implemented. জি And আমি কি পার্সোনাল বিশেষ তখন আপনি বলতে পারিনি, আমি একটা মানুষকে ঢুকে ঢুকে জেলে রাখা এবং জেলের মধ্যে লাস্ট, আমি তো বলেছি স্যার একটা বই আপনি পড়েছেন পাপিও, জানি না স্যার, অ্যালকেট্রাজ, স্কেপ ফ্রম অ্যালকেট্রাজ। আচ্ছা স্যার, ওরকম যদি আমরা ফর দ্য টার্ম অফ দ্য ন্যাচারাল লাইফ, ফর দ্য টার্ম অফ দ্য ন্যাচারাল লাইফ একজনকে ইমপ্রিজন করা হয়, যে উইল গো ইন, only his dead body will come, no clemency, জি জি no clemency. We will give him all human respect, but he will never come out. ওখান থেকেই মরবে, ওখান থেকেই বের হবে। জি I think, sir, it is much better than death sentence. Exactly. Death sentence, that is what I am preaching now. জি And জনগণের এখন আমি জনগণকে স্যার আমার এই 15, 20, 100, 200 লোকের জন্য আমি ইলেকশনটাকে স্যার আমি ডাইভার্ট করবো না। আমি চাবো স্যার ইলেকশনটা কোন রকম যেন হয়ে যায়, একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যাক, দেখা যাক স্যার কে আসে কে যায়। আর এখন স্যার সিচুয়েশনটা জিওপলিটিক্যালি স্যার, বিকজ আই এম এ ডিপ্লোম্যাট, I can tell you we're in a very sensitive position. জি চায়না, পাকিস্তান, ইন্ডিয়া, আমেরিকা, এদিকে রোহিঙ্গা এক্সপার্ট আমাদের হাসিন, they are arming up, RSO, ARSA, they are also arming up. জি সিচুয়েশন কিন্তু খুব 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 সেন্সিটিভ আমাদের জন্য। এক্স্যাক্টলি ইন্ডিয়া এখন চাচ্ছে মানে ওয়ান্টিং টু প্রিএম্প্ট বাংলাদেশ বা ইনভেডিং বাংলাদেশ। জি ইন্ডিয়ার একটা টিমও আসছিল, ওরা বলে ডিজিএমআই, ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স, 4 জনের লোক, এবং তারা একটা ইনডাইরেক্ট থ্রেটও দিয়ে গেছে, উইল লঞ্চ মিসাইলস জি ইনসাইড বাংলাদেশ, সো কল্ড, মানে ওদের তো সো কল্ড টেররিজম তো আমরা আজ পর্যন্ত দেখি নাই স্যার, এই এক বছর 1.5 বছরে জি সো কল্ড টেররিস্ট সাইটস। কেন? বিকজ লালমনিরহাট, এটা আপনারই আইডিয়া স্যার, লালমনিরহাট এবং সাইদপুর বেস এগুলো চলে যাচ্ছে, মানে ডেভেলপড উইথ ফরেন অ্যাসিস্ট্যান্স, এন্ড ওখানে নতুন নতুন আমাদের টু ব্রিং ইন কোয়াইট গুড নাম্বার অফ এয়ারক্রাফট, SAM systems, anti-tank missiles, local manufacturing of artillery, বেশ ভালো দিকে যাচ্ছে স্যার। এই দিকটা বলবো। আর প্রফেসর ইউনুসকে আরেকটা স্যার, ওনাকে বলবো কিনা জানি না, কিন্তু ওনার টিমকে বলবো, ইকোনমিটাকে মোটামুটি স্টেবল করে রেখেছেন। এবং প্রফেসর সাহেব যে ইন্ডিয়ান ইন্টারভেনশন থেকে এতদিন পর্যন্ত আমাদেরকে সেফ রেখেছেন, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ ডেফিনেটলি দেবো। আপনার সঙ্গে একমত। তবে যে ব্যাপারটা অনেকেই আলোচনা করছে না, যে এই যে জেনারেল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এরা সমাজের খুবই হাইলি ওয়েল কানেক্টেড, এদের আত্মীয় স্বজন যারা রয়েছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, এমন কোন দল নাই, এমন কোন পরিবার নাই যাদের সঙ্গে তাদের সম্পর্ক নেই। এবং বাংলাদেশ তো বেসিক্যালি কালচারালি একটা ট্রাইবাল সোসাইটি, কোয়াজি ট্রাইবাল, কোয়াজি পেজেন্ট, কৃষক এবং এই যে ট্রাইবালস, তাদের এই যে আত্মীয়তা, অমুকে তো আমার মামা শ্বশুর হয়, মামা শ্বশুরের ভাই হয়, মানে আমাদের যে আত্মীয়তার যে লিঙ্ক গুলো, যেমন কতগুলো আত্মীয় টার্ম আছে, যেমন তাওই সাহেব, মাওই এবং তাওই। আমি কানাডায় আছি, আমি আমেরিকা, কানাডা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, জাপান, যে কোনো দেশে গিয়ে যদি বলি যে ওই লোক আমার তাওই, তখন জিজ্ঞেস করবে তাওইটা কি, বলছে আমার ভাইয়ের শ্বশুর।
তো প্রথম প্রশ্ন তারা করবে, হাউ ডু ইউ নো হিম, তাই না? তারা অবাক হবে যে তোমার ভাইয়ের শ্বশুরকেও তুমি চেনো। আমাদের সমাজে শুধু চেনা না, তারা হচ্ছে মুরব্বী, তারা যা বলবে আমি সেটা শুনবো। এই সোসাইটিতে মনে করেন জেনারেল অমুক, ব্রিগেডিয়ার তমুককে ধরে মানে ফ্লোরে শুইয়ে রেখে তাদের পানিশমেন্ট দেওয়া হবে, এটা তো যে প্রেশারটা আসবে, শুধু ইউনূস সরকার না, এই যে বিএনপি সরকার গঠন করার পরে তাদেরও আত্মীয় স্বজন থাকবে, তারা সবাই বলবে ধীরে চলো ধীরে, এবং এর বিরুদ্ধে জোরে সোরে কথা বললেই বলবে আপনি উগ্রপন্থী, আপনি বেশি কথা বলেন। সেই জন্য আমি এক ধরনের নৈরাশ্য আমার ভিতরে আছে, বিচার হবে না। তবে আন্তর্জাতিক কথা যেটা বললেন, যতটুকু খবর আমার কাছে আছে, ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি, আমেরিকা এবং চায়না দুটোই ম্যাটার করে, এবং এদের দুটোর সঙ্গেই ভারতের সম্পর্ক খুব খারাপ। আপাতত ডোনাল্ড ট্রাম্প যতদিন আছেন ততদিন ভারতীয় প্রভাব বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারবে না, এবং শি জিনপিং এর সরকার যতদিন আছে এরপরেও বদলাবে বলে আমি মনে করি না। এখানে কোনো আমূল পরিবর্তন হবে না। এবং পাকিস্তানেও এখন যে সরকার আছে, এবং যদি সামরিক সরকারও আসে, ইমরান খানও যদি আসেন, তাদেরও ভারতের প্রতি কোনো নমনীয়তা আসবে না, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে গন্ডগোলের কারণে, তালিবানদের ব্যাপারে। সুতরাং আমরা এখন সবচাইতে ভালো পজিশনে আছি ইন্টারন্যাশনাল রিলেশনস এর দিক দিয়ে। সুতরাং এখানে ভারতপন্থীরা যদি মনে করেন বাংলাদেশে ভারতীয় সরকার টেরোরিস্ট আখড়ায় গুলি করবে, মিসাইল ছুড়বে, এটা হলে এখানে একটা বড় ধরনের যুদ্ধ হয়ে যাবে। এটা করে ভারত বা ইসরায়েল পার পেয়ে যায় কাতারে বোমা বর্ষণ করে, কিন্তু ভারত বাংলাদেশের সর্বত্র টেরোরিস্টের আখড়া ধ্বংস করার নামে মিসাইল ছুড়বে, বোমা বর্ষণ করবে, এটা ভারত পার পেয়ে যাবে না। এবং লালমনিরহাট খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য, চীনের জন্য এবং ভারতের জন্য। আমি ইন্টারন্যাশনাল ব্যাপারটা নিয়ে খুব একটা ওয়ারিড না। তবে আমি আজকের আলোচনা শেষ করার আগে কর্নেল হাসিনুর রহমানকে আমি জিজ্ঞেস করি যে আপনি কি মনে করেন এই যে আত্মীয় স্বজনের ব্যাপারটা কি করে আমরা এড়াবো, এদের হাত থেকে আমরা নিস্তার পাবো কিনা, এবং শুধু আর্মির লোকজনকে গ্রেপ্তার করলে একটা ইমপ্রেশন সৃষ্টি হবে যে আমরা আর্মির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। বিচারকগুলো যারা জামিন দিল অপরাধীদের, যারা নির্দোষ লোকদেরকে জামিন দিল না বরং ফাঁসির আদেশ দিল, এই যে প্রাইম ক্যান্ডিডেট হচ্ছে জাস্টিস নিজামুল হক, কদিন পরে মরে যাবে শয়তানটা, ওই নিজামুল হকের নাম কারো মুখে আমি শুনি না। কারণ ওনারও নিশ্চয়ই একজন বিচারক আত্মীয় স্বজন আছে প্রচুর সব জায়গায়। যে লোক স্কাইপ কেলেঙ্কারিতে ডাইরেক্টলি ইনভলভ, আমি ডক্টর ইউনূসের জায়গায় হলে 8ই অগাস্ট উনি শপথ নিয়েছেন, আমি 5-7 ঘন্টার ভেতরে এই লোকগুলোকে গ্রেপ্তার করে ফেলতাম, এবং 24 ঘন্টা শেষ হওয়ার আগেই আমি বিচার শুরু করে দিতাম। ধরো জেলে ভরো, সামারি ট্রায়াল করো, ফাঁসি যাবজ্জীবন যার যা প্রাপ্য দিয়ে দাও। এবং এটা উনি করেন নাই, করবেন না। উনি সবাইকে নিয়ে, উনি আমার ভাই, তিনিও আমার আত্মীয়, আমরা সবাই মিলে করি কাজ। এভাবে দেশ চলে না। ওই যে নেপোলিয়ন বলেছিলেন, when the people say the king is a kind man, his rule ought to be a failure. জনগণ যখন বলে যে রাজা খুব দয়ালু, তখন তার শাসন ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য। সে ইজ নট ক্যাপেবল অফ রুলিং। ডক্টর ইউনূস ওকে কি করে ধরি, ও তো আমার মামাতো ভাইয়ের শ্বশুর আত্মীয়তা, ওরা কান্নাকাটি করছে, ওয়াইফ এসে, মেয়ে এসে, বাচ্চা এসে কান্নাকাটি করেছে যে কিছু করা যায় কিনা, আমি বলছি দেখি কি করা যায়। এই হচ্ছে আমাদের কালচার, ব্যাকডোর দিয়ে। কর্নেল সাহেব আপনি বলেন আপনার মিলিটারি সলিউশন কি, আপনি হোয়াট ডু ইউ থিংক, হাউ ক্যান উই ওভারকাম দিস সিচুয়েশন? তার জন্য স্যার আমাদেরকে এমন কিছু একটা সিস্টেম বাই করতে হবে, আমাদের এই বুঝতে হবে, এবং আমাদের ক্লাস শিক্ষা সেনাবাহিনীর মধ্যে রাখতে হবে। এই হাসিনা সরকারের অর্থাৎ ভারত সরকারের তার সিধি আওয়ামী কালচারের জন্য আমরা সেনাবাহিনী কুলসিত হয়েছে। এটাকে মনে ধারণ করার জন্য স্যার একটা হাসিনার মূর্তি, বিভৎস মূর্তি, ওখানে এসে সেনাবাহিনী অফিসাররা যখন যাবে ইট পাটকেলে মারবে, স্যান্ডেল মারবে। যেমন আমাদের থার্ড মানে জাহাঙ্গীর গেট, বাস দিয়ে লোকজন যাচ্ছে, আশেপাশে বাস ট্রাক যাচ্ছে, বিদেশিরা যাচ্ছে, বলবে এই হাসিনার ছবি, ঘৃণিত লোক সেনাবাহিনীকে নষ্ট করছে। এটা খুব দরকার, কারণ আমাদেরকে মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে। হাসিনা এমন ভাবে সৃষ্টি করছে, হাসিনা এই দেশের গডফাদার, এই ভাগ্য মানে আপনি ছাড়া হবে না, হাসিনার কোনো মানে পরিবর্তন করা যাবে না। এই যে মাইন্ডসেট, এইটা পরিবর্তন না করলে স্যার আমরা সংস্কার হব না স্যার। আর স্যার দণ্ড, আমরা ওই বলি না কালচার,
আমিও যদি ওয়াকা জায়গা হইতাম চেষ্টা করতাম বাঁচানোর জন্য, বাট আমি এমন ক্ষতিগ্রস্ত, আমি যাচ্ছি প্রতিশোধ। বাট একটা মীমাংসিত পর্যায়ে আসুক, তারা অপরাধ স্বীকার করুক, কিভাবে অপরাধটা হইলো, কেন হইলো, একটা রাষ্ট্রীয় পর্যায়ে একটা সেমিনার করে, এবং হাসিনা যেটা বললাম মূর্তি আওয়ামী লীগ মানে হলো গিয়া ভারত মানে মোদী, এই আমাদের ঘৃণিত পদার্থ, এটাকে চিরতরে শেষ করা উচিত। এবং আমাদের গোয়েন্দা সংস্কার করা দরকার জরুরি, যেটা ডক্টর ইউনূসের প্রধান দায়িত্ব ছিল, করেন নাই। আবার দেখবেন স্যার যে সরকার আসবে আমাদেরকে নষ্ট করবে। এই যে মূর্তি স্যার, এটা জরুরি দরকার, যেন আমরা ওই রাজনীতির কথায় আর জনে ভুল কাজ না করি, নাহলে আমরা কিন্তু ভুলে যাব। আবার ওই বললেন আমরা সমাধানটা কি কিভাবে আমরা করব স্যার? সমাধান আপনি স্যার আজকে আপনি কিন্তু আমাকে বলেছিল যে আজকে টপিকটা উইল গো ডু অন পুলিশ রিফর্ম and how to restore democracy, how to do good policing, and let's say intelligence agency গুলোকে রিফর্ম কিভাবে করা যায়। So I had worked on those. জি বলেন। আমি হঠাৎ করে ড্রিফট করে অন্যদিকে চলে গেছি। So DGFI রিফর্মটা মানে let's say not DGFI and DGNSI, এই দুইটা স্পেসিফিক, বাকি তো হোম মিনিস্ট্রি আন্ডারে, এই দুইটারই কিন্তু লাগাম ছাড়া। And 80 থেকে 85% and 90% of NSI personnel are directly from raw, either from Faridpur, Bhanga, or Shariatpur, খালি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, একটা কোনো লীগ হলেই হলো। জি, এদের অফিসার্স নাও। এদেরকে দিয়ে, আর পুলিশও তো সেম, কোনো ডিফারেন্স নাই। আপনি সত্যি কথা বলেন, অন গ্রাউন্ড এই পুলিশের কেস থেকে পুলিশ রিফর্ম কমিটি হলো, সবকিছু হলো, কিন্তু আপনি ইউনিফর্ম চেঞ্জ করে তো ভিতরের ওর হার্টটা চেঞ্জ করতে পারবেন না স্যার। এটা ইটস লাইক দ্য রেইনবো, যেটা রেইনবো কালচার করেছে, ওই রেইনবো মিন করছি না স্যার, যে আমাদের নেলসন ম্যান্ডেলার মতো যদি লিডারশিপ হতো, হয়তো আমরা অনেক আগেই এই ঘিরে বেরিয়ে আসতে পারতাম। জি আমি আনফরচুনেটলি তবে একটা ব্রড বেসড পলিসি লাগবে, প্রোগ্রাম লাগবে। যেটা হয় নাই সেটার কথাই বলি। ডক্টর ইউনূস ইচ্ছা করলে এই 14 মাসে কয়েক লক্ষ পুলিশ রিক্রুট করে যারা গোপালগঞ্জিয়ার আওয়ামী ছিল তাদেরকে ঢালাও ভাবে ছাঁটাই করে দিয়ে, ব্যুরোক্রেসিও 1 বছরের ভিতরে উনি স্পেশাল পরীক্ষা নিয়ে যারা এই যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল ওদেরকে মন্ত্রী না বানিয়ে, ওদেরকে দিয়ে দল বানাতে না দিয়ে যদি উনি ব্যুরোক্রেসিতে দিতেন, পুলিশে দিতেন, তাহলে কিন্তু দেশের অবস্থা অনেক ভালো হতো। আমরা রিক্রুট করতে পারতাম, 3 মাসের ট্রেনিং দিয়ে আমরা পুলিশ অফিসারদেরকে ট্রেন করতে পারতাম 3 বা 6 মাস। সেটার চেষ্টা করা হয় নাই। এবং যারা ব্যুরোক্রেসিতে রয়েছে গোপালগঞ্জি আওয়ামী, তারা বহুবার দেখেন বহু রকম ভাবে তারা কু করতে চেয়েছে, একবার আনসার দিয়ে, একবার ব্যুরোক্রেটসরা, এই বিভিন্ন ভাবে তারা এই সরকার উৎখাত করতে চেষ্টা করেছে। তাদের কোনো শাস্তি হয় নাই। শাস্তি ছাড়া তো প্রতিকার হয় না। এখন আপনি যে আমাদের ডিজিএফআই, ডিজিএমআই, এত রকম মিলিটারি ইন্টেলিজেন্সের দরকার নেই। আমি যেটা মনে করি, আপনি অ্যাম্বাসেডর সাহেব আপনি বলেন, ভারতে যেমন অজিত দোভাল উনি ন্যাশনাল সিকিউরিটি দেখাশোনা করেন, সিভিলিয়ান, বাংলাদেশে কেন একজন মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেলকে ধরে আনতে হবে এই সিকিউরিটির জন্য? সিকিউরিটির জন্য একজন ভালো ব্যুরোক্র্যাট যিনি ফরেন পলিসি বোঝেন। আর্মিতে তো ফরেন পলিসি ব্যাপারে তো অতটা পড়ানো হয় না। আমি ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়িয়েছি, স্টাফ কলেজেও পড়িয়েছি, ওদের সিলেবাস দেখেছি, সেখানে ডিপ্লোমেসি তো ওইভাবে পড়ানো হয় না। তো সিভিলিয়ানকে কেন ডিজিএফআই এর প্রধান করা হবে না? করা হলে কেমন হবে বলে আপনি মনে করেন ব্যারিস্টার? আমি এটাই বলবো স্যার, কোথাও লেখা আছে ডিজিএফআই কিংবা এনএসআই এর হেড আর্মি থেকে আসতে হবে? নাম্বার 1 লেখা নেই, লেখা নেই। আচ্ছা, তো আপনি এটা করছেন টু প্লিজ দেম, প্লিজ দ্য ডিফেন্স ফোর্সেস, টু প্লিজ দ্য, এখন সবখানে স্যার ডাক্তারের কাছে যান, হসপিটালে যান, ডিজি ইজ এ আর্মি অফিসার, যেখানে আপনি যান আর্মি অফিসার, যেখানে আপনি যান ওরা মানে সিভিলিয়ান ইনস্টিটিউশন এসে ওরা লিডার নিয়ে বসে আছে। ইজ দ্যাট দেয়ার জব? কালকে সেদিন একটা খুব ভালো লেগেছিল, বশির সাহেব একটা বিএমটিএফ এর মেশিন ফ্যাক্টরি টুলস মেশিন টুলস ফ্যাক্টরিতে গেছিলেন, ওখানে গিয়ে ওনাকে উদ্বোধন করতে দিয়ে দেখানো হচ্ছিল সব ফার্নিচার। তো বললেন আমি তো জানি এই জায়গায় গোলা বারুদ বানাতো, তো গোলা বারুদ কোথায়? এখানে সোফা আর চেয়ার কেন? আর্মি কি সোফা চেয়ার বানানোর কাজ নিয়েছে নাকি? অনেকে আমাকে রং নিতে পারে, বাট উই আর ম্যানুফ্যাকচারিং ফার্নিচার ইনস্টেড অফ ম্যানুফ্যাকচারিং ওয়েপন্স।
এই একটা চান্স আমি দেখেছি স্যার, আপনি আই এম শিওর ইউ নো, আই কিপ মাইসেলফ অ্যাব্রেস্ট অ্যাবাউট স্পেশালি দিস টার্কিশ, চাইনিজ, পাকিস্তানি যে একটা নতুন রিঅ্যালাইনমেন্ট হচ্ছে ইন দিস রিজন। জাস্ট আপনি যদি একটা বছর আমরা সময় পেয়ে যাই, ইন্ডিয়ার আর ক্ষমতা থাকবে না স্যার আমাদেরকে বুড়াঙ্গুল দিয়ে কোথায় কোথায় বাস দেওয়ার। তো আমি শেষ করার আগে আমি কর্নেল হাসিনুর রহমান কাছে আসছি আবার। তো আমি যেটা মনে করি, আইয়ুব খান যে ক্ষতিটা করে দিয়ে গেছেন, মানে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হয় সার্ভিং জেনারেল আর রিটায়ার্ড জেনারেল। ক্যাপিটাল ডেভেলপমেন্ট ইসলামাবাদ হবে, প্রথমে লেফটেন্যান্ট জেনারেল কে এম শেখ, তারপরে মেজর জেনারেল ইয়াহিয়া খান চিফ বানালেন। যে অ্যাম্বাসেডার, বাংলাদেশে একই কাজ হচ্ছে, পাকিস্তানের অ্যাডমিরাল রিটায়ার করছেন, অ্যাম্বাসেডার বানিয়ে পাঠিয়ে দিল। মেজর জেনারেল রিটায়ার করছেন, অ্যাম্বাসেডার। এই যে অ্যাম্বাসেডারদের ডিঙ্গিয়ে, মানে যে ফরেন সার্ভিসেস যে ক্যাডার প্রফেশনাল ডিপ্লোমেটদের ডিঙ্গিয়ে একজন মেজর জেনারেলকে 3 মাস আপনি কোর্স করালেন, ডিপ্লোমেসি কি জিনিস, বেসিক জিনিস বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হলো। বাংলাদেশ হওয়ার পরে মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী সিলেটের, আমার এক বন্ধুর মামা এবং আত্মীয়, ভালো অফিসার, খুব অনেস্ট লোক, উনি দেশে আসলে যদি আবার কু হয় কিছু হয়, উনি সার্ভিং মেজর জেনারেল। উনি সাউথ ইস্ট এশিয়ার সবগুলো দেশে অ্যাম্বাসেডার ছিলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর। আমি যখন সিঙ্গাপুরে ছিলাম, ওনার দেখা বলে আমি তো দেশে যেতে চাই, আমার এখন আর্মির চাকরি আছে, আমি ইউনিফর্ম পরা অফিসার, আমাকে অ্যাম্বাসেডার করে রেখে দিয়েছে এরশাদ, যাতে আমি দেশে ফিরে না যাই। এই যে অনাচার গুলো, এবং এতে লোকেও মনে করে যে নিশ্চয়ই একজন জেনারেল হলে জিনিসটা ভালো চলবে। বিমানের সবচেয়ে মজার ব্যাপার লাগে কি, বিমান বাহিনী রিটায়ার্ড অফিসার, তাকে বিমানের এমডি বানিয়ে দাও, অ্যাজ ইফ বিমান হচ্ছে একটা কমার্শিয়াল ব্যাপার, একটা এয়ারলাইন। সেটা কোনো এয়ারফোর্সের কোনো অফিসার এমবিএ করা বা অন্য কোয়ালিফিকেশন ছাড়া একটা বিজনেস ম্যানেজমেন্ট কি করে করতে হয় ওনার জানার কথা না, ওই ট্রেনিং ওনার নাই। উনি ফাইটার জেট চালিয়েছেন বা বোমারু বিমান চালাতে জানেন। উনি বিমানের, বাংলাদেশ এয়ারলাইন্সের কি বোঝেন? নেভির লোকজন আইয়ুব খান শুরু করেছিল, নেভির লোকজনকে আইডব্লিউটিসি বা ওই যে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথবা শিপিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রধান হতে হবে নেভির লোককে। আরে নেভির সমুদ্রে জাহাজ চালিয়েছেন উনি, এই সিভিল জাহাজ চলাচল কি করে হয়, মার্চেন্ট নেভি কি করে চলে, এই জ্ঞান তো একজন অ্যাডমিরাল সাহেবের নাই। আমরা সব জায়গায় আর্মিকে বসাই তোষণ করি এবং তারা সেটা সুযোগ দেয়। তারা পরোক্ষভাবে বলেই দেয় আমাদের হাতে বন্দুক আছে, কিন্তু তোমরা সাবধানে কথা বলবে। যেই জন্য 15 জন জেনারেলকে হাত করা পড়ানোর কারো সাহস হলো না। এখন আজকে কি হয়েছে জানি না, কালকে কি হবে জানি না। যাই হোক, আমি শেষ প্রশ্ন করছি কর্নেল হাসিনুর রহমান, আপনি সাম আপ করেন, আপনি বলেন কিভাবে জুডিশিয়ারি, পুলিশ ডিপার্টমেন্ট, ব্যুরোক্রেসিতে যারা এই গুম, খুন এবং অনাচারের সঙ্গে জড়িত ছিল। শুধু গুম বললে তো হবে না, পুরো জিনিসটা কিন্তু ইন্টারলিঙ্কড। শুধু গুম, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, জি কারেক্ট ওয়ার্ড। ক্রাইম এবং মিসম্যানেজমেন্ট, পুরো ডিক্টেটরশিপ, মাথা আসবে। কর্নেল হাসিনুর রহমান আপনি বলেন। আমাদের স্যার মূল জিনিস হলো আমরা সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনীর মধ্যেই থাকবো। আমি কখনো চিন্তা করব না এই একটা র্যাঙ্ক বা জেনারেল বা কর্নেল হয়ে যাওয়ার পরে বাইরে এমডি হব, একজন দুষ্ট লোকের গাড়ি দরজা খুলে দিব। এই যে স্যার আমার অস্ত্রের মধ্যে আমি থাকবো, আমার বানানো এইগুলি। এখন আমরা সরকারি চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে স্যার আপনি দেখেন এরা ডিগ্রি পর ডিগ্রি নিচ্ছে, নামের পরে একের পর এক ডিগ্রি। এই ডিগ্রির জন্য তো আর্মি জানা হয় নাই। তোমরা বাবা কাজ শেষ ভিয়েতনামে যাও, শ্রীলঙ্কায় যাও, সুন্দর সুন্দর যুদ্ধ করছে, এগুলি রিসার্চ করো, বই লেখো, প্রেজেন্টেশন দাও, আর্মিকে ডেভেলপ করো। কিন্তু এদের ডেভেলপমেন্টের সিস্টেম হয়েছে গিয়া সবাই হবে স্যার, এটা কি বলে কর্পোরেট হবে। আর্মিতে আসছে কর্পোরেট হওয়ার জন্য, এই মানসিক। নাম্বার 2 স্যার, এই যে ডিজিএফআই, এরাই তো আমাদের ডুবাইছে। এনএসআই এরা প্রধানমন্ত্রীর হাতের কাছে থাকে, যা বলে তারা আইনা ওইভাবে ইমপ্লিমেন্টেশন করে। আমাদের প্রমোশন বোর্ড, এটা আর্মি জেনারেল করবে, সেনাপ্রধান যেই থাকুক, এখানে কোনো রাজনীতি হস্তক্ষেপ হবে না। ভালো একটা সেনাপ্রধান হয় স্যার, এই আদিদের মতো, শফিদদের মতো জেনারেল এরা হয়ে আমাদের দুর্ভাগ্য, আমরা কিছু করতে পারি না। এবং সেনাবাহিনী জায়গায় থাকবে, রাজনীতির মধ্যে জড়াবে না, এবং আমাদের টানাটানি করা উচিত না। তো ডিজিএফআই, ডিজিএনএসআই আমি মনে করি প্রেসিডেন্ট আন্ডারে থাকা উচিত। এটা তাদের রাজনীতি, তাদের ব্যাপার। সেনাবাহিনী হলো গিয়ে দেশের জনগণের। answerable to the parliament. They must be very clear, একদম clear, transparent. SS fund যেটা আমরা ইউজ করি,
জিএফআই এনএসআই কোনো হিসাব থাকে না, কোটি 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 টাকা, এগুলো স্টপ। স্যার সেম সবাইকে করাপ্ট বানিয়ে দেওয়া হয়েছে। আমরা লুটপাট করব, তোমরাও লুটের অংশ পাবে। এটা জয়েন্ট ব্ল্যাক ফান্ড স্যার, কোটি কোটি টাকা স্যার, ব্ল্যাক ফান্ড। আওয়ামী লীগ আর আর্মি এয়ারফোর্স নেভি মিলে একটা কন্ডোমিনিয়াম, আমরা দুজনকে সাপোর্ট করব আর লুটপাট করব। এর প্রতিকার জনগণকেই করতে হবে। আজকে আমরা আলোচনা করলাম, তো এখন বল কিন্তু আপনাদের কোর্টে, জনতার কোর্টে। একটা সুন্দর কথা বলি আপনাকে স্যার, জাস্ট শেষ করার আগে, আপনি শেষ করার আগে, সরি ব্রেকিং ইন, অ্যাপোলোজাইজ। কয়েকদিন আগে আমি একটা পেপার লিখছিলাম, একটা রিসার্চ পেপার অন অফেন্সিভ ডিফেন্স। ইটস এ নিউ ডক্ট্রিন ফর আস, বাট গ্লোবাল ইট ইজ নট এ নিউ ডক্ট্রিন, এটা বহু পুরনো। It started from Plato and others, বা কেবল থেকে শুরু করে যাই বলেন না কেন। সো আমার রিসার্চ বললো যে আপনি কিসের উপরে কথা বলবেন, একটা থিঙ্ক ট্যাঙ্ক, তার মানে অফেন্সিভ ডিফেন্স। আই স্টার্টেড ওয়ার্কিং অন দ্য পেপার। বিশ্বাস করেন স্যার, বাংলাদেশের কোনো পেপার পেলাম না যেটা অফেন্সিভ ডিফেন্সের উপরে কিছু বলছে, কারণ ইন্ডিয়া আপনাকে করতে দিবে না। জি, আমার কথা ছিল যে তুমি যদি আমাকে ঢাকা হিট করো, আমি তো নিউ দিল্লি হিট করবো। জি, দ্যাট ওয়াজ অফেন্সিভ ডিফেন্স, মানে ডিফেন্সটাই আমার অফেন্স। আই স্টার্ট মাই ওয়ার ফ্রম মাদ্রাস। এইটার ব্যাপারে কিন্তু কোনো পেপার বাংলাদেশে নাই স্যার, তৈরি হয় না। কারণ আমাদের গ্রিনল্যান্ড, ব্রুকল্যান্ড, ইন্ডিয়া পাকিস্তান শত্রু, আমি বারবার কিন্তু ব্যাক করছি ইন্ডিয়াতে স্যার, কারণ আমাকে গুম করেছিল ইন্ডিয়ানসরা, আমি একটা ইন্টারগ্রেশন করেছিল ইন্ডিয়ানস হিন্দি স্পিকিংরা, আমি ব্যাক টু স্কোয়ার ওয়ান। এটা খুব ইম্পর্টেন্ট। আমি শেষ করার আগে, কর্নেল হাসিনুর রহমান, আপনার কি কোনো অভিজ্ঞতা ছিল ইন্টারোগেশনের সময় কোনো হিন্দি স্পিকিং অফিসার আপনাকে ইন্টারোগেট করেছে? স্যার ডিজিএফআই তে ছিল না স্যার, ডিজিএফআই তে ছিল না স্যার, বাট আমি জানি স্যার ওখানে ডিজিএফআই তে ওদের আমি অনেকের সাথে কথা বলতাম স্যার, সবাই আসে স্যার হিন্দি স্পিকিং কথা, বাট আমাকে হয় নাই স্যার। কিন্তু আমাকে স্যার ধরার কথা না স্যার, রাখার কথা না, আমাকে প্ল্যান ছিল মেরে ফেলার স্যার, যেটা যেন আপনি বলছে আমাকে স্যার ডিজিএফআই। ধরার সময় গ্যাঞ্জাম লেগে গেছে স্যার, জানাজানি হয়ে গেছে, আমার সাথে আরেকজন কেয়ারটেকার কিডন্যাপ করছে স্যার। সব শেষে আমি একটা কথা বলবো, আমাদের এই কালচার বন্ডে খুব শক্তিশালী বন্ডে স্যার, এটাকে কাজে লাগে আমাদের যুদ্ধ বিছুন করতে হবে। আমাদের স্যার, আমাদের আমেরিকা বা ইংল্যান্ডে আমাদের যুদ্ধ শিক্ষা কোনো দরকার, আমার দেশে কোনো কাজে লাগবে না। আমার দরকার ভিয়েতনাম, আমার দরকার স্যার শ্রীলঙ্কা, যেটা আমি ধারণ করব, আমাদের এলাকায় এলাকায় সেট করবো, সেই ব্রিটিশ ফরম্যাট, 5 কোম্পানির ডিফেন্স, এই ব্যাটালিয়ন এরকমই হবে। নো, আমার গ্রাউন্ড যা বলে তা হবে। এই মাইন্ডসেট থেকে ছিল স্যার পিপলস ডিফেন্স। সেই আমরা সমস্যা অনেক। তো আমরা আলোচনা শেষ করতে হয়, 1 ঘন্টার বেশি আমরা কথা বলে ফেলেছি, তো লোকের ধৈর্যচ্যুতি হবে। তবে আমরা মোটামুটি আলোচনার যারা জানলাম যে সমস্যা রয়েছে শুধু আর্মির ভিতরে না, আর্মির বাইরেও পুরো সোসাইটিতে, জুডিশিয়ারিতে, এক্সিকিউটিভ বলেন, জুডিশিয়ারি বলেন, ব্যুরোক্রেসি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সিভিল সোসাইটি বলেন, সর্বত্রই করাপ্ট লোকজনের বাস, এবং তারা আর্মিকে হাতে নিয়ে এই কাজগুলো করতে চায়, এবং আর্মির একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। ওই যে আপনি বললেন যে মেজর জেনারেল, ডক্টর, মেজর জেনারেল তমুক। আমি ভাই আমেরিকান ইউএস নেভির ডাইরেক্ট এমপ্লয়ি ছিলাম, সিভিলিয়ান হোল্ডিং এ র্যাঙ্ক অফ এ কর্নেল। আমি ওখানে বহু জেনারেলকে জানি, যারা পেট্রিয়াস থেকে শুরু করে বড় বড় জেনারেল, আমেরিকান জেনারেল, দে হ্যাভ পিএইচডিস ফ্রম হার্ভার্ড, প্রিন্সটন, ইয়েল। একটা জেনারেলের নামের সঙ্গে দেখলাম না ডক্টর জেনারেল অমুক। এখানে দেখেন আর্মির জেনারেলদের ভেতরে ওই আমাদের প্রফেসর ছিলেন ডক্টর কলিমুল্লাহ, তার কাছ থেকে গিয়ে আজিজ, জেনারেল আজিজ ডক্টর আজিজ হয়ে গেলেন, বেনাজির আহমদও ডক্টর বেনাজির আহমদ হয়ে গেলেন। এগুলো তাদের ইনফেরিয়রিটি কমপ্লেক্স। তারা যদি নিজেদের প্রফেশনে ডেভেলপ করতেন, মিলিটারি সায়েন্সে বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে, নতুন তত্ত্ব, নতুন থিওরি, তাহলে সেটা কাজে আসতো। তো যাই হোক, আমার বক্তব্যে অনেক দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সবাই শুনলেন অ্যাম্বাসেডর বারুজ্জামান এবং কর্নেল হাসিনুর রহমানের বক্তব্য। ইনারা ভিকটিমস, ইনারা হিরো। তা আমি 2জন হিরোকে নিয়ে এসেছিলাম, বীরকে নিয়ে এসেছিলাম আমার অনুষ্ঠানে। আপনারা ওনাদের কথায় অনুপ্রাণিত হবেন, এবং নতুন জেনারেশন যারা 1 দফায় নেমে হাসিনাকে সরিয়ে দিল। এই 1 দফা ছাড়া দেশ স্বাধীন করার চাইতে দেশকে শাসন করা মোর ডিফিকাল্ট। যারাই ক্ষমতায় আসবেন, সরকার বানাবেন, তাদের এই ব্যাপারে ধ্যান রাখতে হবে যে বিচার অসম্পূর্ণ রেখে যদি তারা চলে যান, ক্ষমতায় বসেন, তাহলে কিন্তু যাদের কেউ রক্ষা করছেন আজকে, তারা বা তাদের উত্তরসূরিরা আপনাদেরও ধ্বংস করবে। এই জেনারেলদের যদি বিচার না হয়,
20-25-30টা যদি ফাঁসি না হয়, তাহলে দেখবেন আবার এই স্বৈরাচার আসবে, তখন তারা জানবে যে না, এগুলা করলে কিছু হয় না, লোকজন মেরে ফেলবো, তারপর বিচারের একটা প্রহসন হবে, আমরা কয়েক হাজার টাকা বানিয়ে ফেলবো, নাথিং উইল হ্যাপেন টু আস। আজকের বিশ্ব মিডিয়ার টপ অব দ্য নিউজ হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম টপ অব দ্য নিউজ হয়েছেন এই কারণে যে বাংলাদেশের এই প্রথমবার সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় শীর্ষ টপ 15 জন অফিসার আত্মসমর্পণ করেছেন আন্তর্জাতিক আদালতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছে প্রশংসিত হচ্ছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, তারা তিনজনকে নিয়ে আলোচনার শীর্ষে এখন বিশ্ব মিডিয়া থেকে শুরু করে বিশ্ব নিউজ পেপার থেকে শুরু করে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তরে বাংলাদেশি মানুষ যারা আছেন, বিশেষ করে বাংলা ভাষায় যারা কথা বলেন, তাদের ভিতরে আজকে আলোচনার চায়ের টেবিলে কফি শপে আলোচনার বিষয় হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 জন শীর্ষ কর্মকর্তা যারা একেবারে শেখ হাসিনা যাওয়ার পরে 15 মাস যাবৎ তারা শশ পদে নয়, বরঞ্চ এরই মাঝে 15 মাসে তারা বিভিন্ন প্রমোশন নিয়েছিলেন আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে। ঠান্ডা মাথায় ওয়াকারুজ্জামান যে হ্যান্ডেলিং করেছেন, সেই জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও কিন্তু আজকে প্রশংসা হচ্ছে। আমরা ওয়াকারুজ্জামানকে নিয়ে আলোচনা করি, অনেক সময় সমালোচনা করি, দোষ ত্রুটি ভালো মন্দ নিয়ে পর্যালোচনা করি। পর্দার অন্তরালয়ে কিন্তু ওয়াকারুজ্জামান যে কঠিন অবস্থায় আছেন এই বিষয়টা আজকে ক্লিয়ার। ওয়াকারুজ্জামানের পরের র্যাঙ্কে যারা আছেন এমন 15 জন অফিসার কিন্তু আজকে হাজিরা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, 54 বছরের বাংলাদেশের প্রথম ইতিহাস। 54 বছরের বাংলাদেশে কখনো এইরকম পাবলিক আদালতে এসে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় 15 জন শীর্ষ নেতা, যাদের মধ্যে রয়েছে মেজর জেনারেল, যাদের মধ্যে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল, যাদের মধ্যে রয়েছে ব্রিগেডিয়ার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর সহ, এই পদের এই জায়গার এই অবস্থার 15 জন শীর্ষ নেতাকে আপনি পাবলিকের সামনে এনে পাবলিক পুলিশ ব্যান করে পুলিশ তাদেরকে নামিয়ে নিয়ে আদালতে দাঁড় করাচ্ছেন, এটা বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্ব ইতিহাসে এটা একটা রেকর্ড র্যাঙ্কিং এ থাকবে। বিশ্বের ইতিহাসে বিভিন্ন দেশে এই ধরনের সেনাবাহিনী যারা অপরাধ করেছে বিচার হয়েছে, কিন্তু বাংলাদেশের এই বিচারটাও বিশ্ব টপ 10 র্যাঙ্কিং এ থাকবে। বাংলাদেশের এই বিচার বিশ্বের বুকে যত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোনো বাহিনী অপরাধ করেছে, বিচার হয়েছে, সারা জীবনে পৃথিবী জন্মলগ্নের পর থেকে 10টা ঘটনার ভিতরে একটা ঘটনা হবে আজকের ঘটনাটি। তাই এটাকে ছোট্ট করে, এটাকে একেবারে অবহেলা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় সেনাবাহিনী নিয়ে অনেক কথা বলি, কিন্তু সেনাবাহিনীতে যারা এখন চাকরিরত আছেন তাদের যোগ্যতা, তাদের সাহসিকতা, তাদের দেশপ্রেমের পরিচয় কিন্তু আজকে দিয়েছেন। আজকে যদি তারা হাজির না হতেন, তখন সেনাবাহিনীর সমালোচনা নয়, দেশব্যাপী নয়, বিশ্বব্যাপী বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কথা উঠত। কারণ আমরা কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের কাছ থেকে যে চিঠিটা পেলাম, যেই চিঠিটা তারা বাংলাদেশের সরকারকে পাঠিয়েছে, সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছে অপরাধীদেরকে যেন আদালতে হাজির করার ব্যবস্থা করে সেনাবাহিনী। আমরা বলেছিলাম যে যদি এই কথা না মানে তাহলে কি করা হবে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে জাতিসংঘের মাধ্যমে শান্তি মিশনে অবদান রাখছে, তাদেরকে সেখান থেকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আর পাঠিয়ে দিলে সেনাবাহিনীর ভিতরে একটা গোলযোগ, একটা বড় সমস্যা তৈরি হবে, যেটা টেকেল দেওয়া সেনা ক্যান্টনমেন্টে বা সেনাবাহিনীর ভিতরে অসম্ভব হয়ে দাঁড়াবে। আর সেই জায়গা থেকে আজকে সেনাবাহিনী বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সেনা প্রধান বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সেনা প্রধান সহ সবাই কিন্তু সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা ছাড়া কিছুতেই সম্ভব নয় মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেলের মতো পদবি, যারা এক একটা ক্যান্টনমেন্টের জিওসি, যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলার প্রধান ছিলেন, এই রকম মানুষদেরকে আপনি পাবলিক আদালতে এনে বিচার করতে পারতেন না। ক্যান্টনমেন্টের ভিতরে সেনা আইনে অনেক সময় সেনাবাহিনীর অপরাধীদের বিচার হয়, কিন্তু এইরকম শীর্ষ
সেনা র্যাঙ্কিং এর মানুষের বিচার কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরেও হওয়ার ইতিহাস নাই। তাই বাহিরে এনে তাদেরকে পাবলিক আদালতে এনে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড় করিয়েছে বিচারের ব্যবস্থা করেছেন। সেই সাহসিকতার প্রশংসা পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সাহসিকতার প্রশংসা পাচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, অক্সফোর্ডের আজীবন ফেলু, অক্সফোর্ডের আজীবন সম্মানিত ব্যক্তি এই সৈয়দ রিফাত আহমেদ, যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ র্যাঙ্কিং এ সর্বোচ্চ নাম্বার পেয়ে রেকর্ড করেছিলেন, সেই প্রধান বিচারপতি এখন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দরিদ্রতম দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। সৈয়দ রিফাত আহমেদ ইংল্যান্ডের মতো, আমেরিকার মতো, ইউরোপের মতো দেশের প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু উনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশি প্রেমী হয়ে, বাংলাদেশের সন্তান হয়ে বাংলাদেশের প্রধান বিচারপতির চেয়ারে বসে উনি এই চ্যালেঞ্জটা নিতে পেরেছেন, দিতে পেরেছেন। সেনাবাহিনীর সেনা প্রধানও ওনার সাথে সাক্ষাৎ করেও কোনো ধরনের ছাড়, কোনো ধরনের একে অপরকে কোনো ধরনের সহযোগিতা করার পক্ষে এসেছেন, কিন্তু কেউ একে অপরকে কন্ট্রাডিকশনে একে অপরের বিরুদ্ধে দাঁড়ান নাই। সেনা প্রধান ও প্রধান বিচারপতির বিরুদ্ধে দাঁড়ান নাই। প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টা যেই নিয়মে বিচারটা হওয়া দরকার মনে করছেন, সেটার প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে আছে অ্যাডভোকেট মিজানুল ইসলাম সহ যারা টিমটা আছে, পুরা টিমটাকে এখন বাংলাদেশের হিরো হিসাবে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করছে যে এই ধরনের অপরাধগুলা কঠিন ছিল। কারণ ব্রিগেডিয়ার আমান আজমি বেঁচে আছে 9 বছর এই কারাগারে, তাদের কারাগারে ছিলেন আমান আজমি, 8 বছর ছিলেন ব্যারিস্টার আরমানের সাক্ষাৎকারগুলা এখন বিশ্ব মিডিয়াতে প্রচার হচ্ছে, বিবিসিতে তার সাক্ষাৎকারের ভিতরে সব উঠে এসেছে। এই সকল নিউজ সত্য হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনী দেখেছে, বাংলাদেশ সেনাবাহিনী বুঝতে পেরেছে, যদি আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় না করাই, পুরা সেনাবাহিনীর বদনাম, পুরা সেনাবাহিনীর জন্য কোনো বিপজ্জনক অন্ধকার নেমে আসতে পারে। যেই অন্ধকারের কথা বলা হয়েছিল অগাস্ট মাসে সেনাবাহিনীকে, যে শেখ হাসিনার পক্ষ ছেড়ে জনতার পক্ষে যদি বাংলাদেশ সেনাবাহিনী না যা, তাহলে আন্তর্জাতিক অঙ্গন থেকে, জাতিসংঘ থেকে, শান্তি মিশন থেকে সেনাবাহিনীকে বের করে দেওয়া হবে, যেটা ওপেন সিক্রেট। আমরা সবাই জানি যে এরকম একটি সংবাদ জাতিসংঘ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানানো হয়েছিল, যেই কারণে আমরা দেখেছি যে তরুণ সেনাবাহিনীর সেনা অফিসাররা হাসিনার বিরুদ্ধে জনতার পক্ষে দাঁড়ানোর জন্য কথা বলেছিলেন। আর সেই কথাই একমত হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসিনাকে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। জনতার পক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছেন, জনতার সাথে সেনাবাহিনী লড়াইয়ে যান নাই। কিন্তু তার আগের কয়েকদিনে, তার আগের জুলাই মাসের শেষ, অগাস্ট মাসের প্রথমে কিছু কিছু সেনাবাহিনীর অফিসার জড়িয়ে গিয়েছিলেন জনগণের বিরুদ্ধে। তাদের ডকুমেন্ট, তাদের কাগজপত্র যাদের আছে, এই সবগুলা উপস্থাপন করেছেন আজকে তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর সেই কাগজপত্র অনুপাতেই গত 8ই অক্টোবর তাদের নামে হুলিয়া, তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা জানি যে 25 জন সেনা অফিসার আর শেখ হাসিনা কামাল সহ 30 জনের নামে 3টি মামলা একসাথে হুলিয়া জারি করেছিলেন 8ই অক্টোবর। এই 3টি মামলায় 25 জন সেনা অফিসার, যার মধ্যে 15 জন চাকরিরত ছিলেন, তাদেরকে আজকে সেনাবাহিনীর দায়িত্বে আদালতে এনেছেন। আর বাকি রিটায়ার্ড অবসরপ্রাপ্ত 10 জন, তারা স্ব জায়গায় পালিয়ে আছেন, এখনো আত্মসমর্পণ করেন নাই। যারা আত্মসমর্পণ করেন নাই তাদের নামে, বাকি 15 জনের নামে আজকে আদালত বলেছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে, আগামী 1 সপ্তাহের ভিতরে তারা যেন আদালতে এসে আত্মসমর্পণ করে। এই বিচার, এই কার্যক্রম আজকে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ একটা বিশাল অপরাধ, যেখানে আমাদের 1500-র মতো সন্তান জীবন দিয়েছিল গত জুলাই অগাস্টে। আমাদের প্রায় 25,000 সন্তান হাত পা চক্ষু হারিয়েছিল এই স্বৈরাচার শেখ হাসিনার হাতে। এই 15 মাসের সাথে তার আগের 15.5 বছর, টোটাল এখানে 16.5 বছরের অপরাধ, সকল অপরাধ একসাথে করে আদালতে এই 30 জনের নামে হুলিয়া জারি করেছে। এর মধ্যে 25 জনই সেনা অফিসার। বাংলাদেশের ইতিহাস, বিশ্বব্যাপী এই ইতিহাসকে একটা শিক্ষণীয় ইতিহাস হিসাবে থাকবে, এবং বাংলাদেশ সেনাবাহিনীতে এটা ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা এই শীর্ষ অফিসারদের বিচার পাবলিক
কের সামনে সরাসরি হয়েছে। এই ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছেন এবং তার নাম পরিচয় এবং সে কি বলেছেন আপনাদেরকে শেষের দিকে একটু তুলে ধরছি। মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে 15 জন সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন তাদেরকে নির্দোষ বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন। এম সারোয়ার হোসেন ছিলেন সেনাবাহিনীর মেজর। উনি সেনাবাহিনীর মেজর থেকে রিটায়ার্ড করে লন্ডনে এসে উনি ব্যারিস্টার হয়েছেন। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আপনার আমার সকলের পরিচিত। উনি আমাদের সাথে এবং বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন অনলাইনে, টিভি টক শোতে উনি কথা বলে থাকে। উনি দাঁড়িয়েছেন সেনাবাহিনীর পক্ষে। অবশ্যই তাদের আইনজীবী থাকা দরকার, কারণ তারা আছে অপরাধ করেছে, এটার যুক্তি তর্কের মাধ্যমে তাদের রায় হবে, কারণ তাদের সপক্ষেও আইনজীবী থাকবে, তাদের বিপক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুল ইসলাম সহ আর প্রসিকিউটরের পুরা টিম আছে। এর মধ্যে তর্ক বিতর্ক এবং কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে ফাইনালি তাদের রায় দিবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরে হয়তো সুযোগ থাকবে তাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল করার। সেখানে থাকবে প্রধান বিচারপতি সহ 5-7 বাংলাদেশের টপ অব দা বিচারপতি। সেখানে গিয়ে ফাইনাল হবে এই ফলাফল। এই ফলাফলটা ফাইনাল হওয়ার জন্য সময়ের দরকার। এই সময়টা কতদিন সময়ের ভিতরে শেষ হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে, নাকি এই বিচার শেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি আভ্যন্তরীণ পরিকল্পনা আমার কাছে এসেছিল আজ থেকে কয়েক মাস আগে, যে উনি টপ অব দা 100-এর বিচার করতে চান। যারা অপরাধ করেছে শেখ হাসিনার হয়ে 15.5 বছর যারা অপরাধে জড়িত ছিল তাদের মধ্যে 100 জনের বিচার সম্পূর্ণ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। 100 জনের ভিতরে 25 জন যদি সেনাবাহিনীর হয়, আর বাকি কয়েকজন পুলিশ, আর্মি, অন্যান্য বাহিনীর আরো থাকতে পারেন। এরপরে টোটালি শেখ হাসিনার মন্ত্রী পরিষদ, এমপিদের মধ্যে বিভিন্ন জায়গায় উপজেলা চেয়ারম্যান বা মেয়র, তাদের মধ্যে যেমন ফজলে নূর তাপস বড় খুনের ভান্ডার সে খুলেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র গ্রেফতার আছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের তাপস পালিয়ে গিয়েছেন। এই সব কুলাঙ্গাদের মধ্য থেকে 100 জনের বিচার করার টার্গেট আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আজকে সেনাবাহিনীর 15 জন হাজিরার দেওয়ার মধ্যে উপস্থিত হওয়ার ভিতরে, অপরদিকে আমরা জানি বাংলাদেশের কারাগারগুলাতে আরো একটা বিশাল সংখ্যা আছে। এর মধ্যে 12 জন মন্ত্রী এবং শেখ হাসিনার মন্ত্রী উপদেষ্টাই 12 জন আছে। অসংখ্য এমপিরা বাংলাদেশের কারাগারে আছে। অল টুগেদার আমরা যদি দেখি যে কারাগারে সব মিলে এখন 50-এর উপরে, এই 100 জনের ভিতরে 50-এর উপরে কিন্তু বাংলাদেশের কারাগারে আছে। আর হয়তো 30-40 জন পালিয়ে গেছে। সব মিলে 100 জনের বিচার আমরা একটু হলেও এটার ব্যবস্থাপনা ডিসেম্বরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাবেন বলে আমরা বিশ্বাস করি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জানুয়ারি আর ফেব্রুয়ারিতে কি দেখাবেন সেটার জন্য আমরা অপেক্ষায় থাকি। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজে আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা শক্তিশালী করুন, নতুবা ফেসবুক যে কোনো সময় হারিয়ে যা, যে কোনো সময় নিউজ পাবেন না। তাই আপনারা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। আসসালামু প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, কঠিন একটি সময় বাংলাদেশ পার করছে। এই মুহূর্তে আপনারা জানেন যে সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, সেনাবাহিনী বাংলাদেশের অহংকার। এই সেনাবাহিনীকে শেষ করে দিয়ে গেছে এবং জনগণের সাথে যেভাবে সেনাবাহিনীর কিছু অফিসার ব্যবহার করেছে, বা তারা মানুষকে যেভাবে হয়রানি, গুম খুন থেকে শুরু করে আয়না করে নেওয়া পর্যন্ত নানান অপকর্মের সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু অফিসার, যার কারণে দেশের মধ্যে তাদের যেভাবে সুনাম নষ্ট হয়েছে, দেশের বাহিরেও নষ্ট হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে সেনাবাহিনীর অফিসারদের, সাবেক এবং বর্তমান রানিং অফিসারদের আদালতে তোলা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে। তারা মানুষের উপর অন্যায় করতো, অত্যাচার করতো, নির্যাতন, জুলুম সহ নানা অপরাধী ছিল। এরকম মানুষকে ধরতো, গুম খুন করতো, বিনা অপরাধে তাদেরকে আটকে রাখতো। প্রিয় দর্শক, আয়নাঘরে যারা থেকেছে তাদের বর্ণনা আমরা শুনেছি। লোমহর্ষক বর্ণনা ছিল, কঠিন বর্ণনা ছিল, যে বর্ণনাগুলো আসলে দিয়ে শেষ করা যাবে না। এভাবে মানুষকে হয়রানি করার অপরাধে তাদেরকে ধরা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে তারা চলতো এবং এই কয়েকজন সেনা অফিসার পুরো দেশকে নিয়ন্ত্রণ করত।
এখন সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আস্থার জায়গা। সেনাবাহিনীর সৈনিক এবং অফিসার যারা রয়েছে, সৎ অযোগ্য অফিসার যারা রয়েছে, তারা বলছে যে এই কয়েকজন সেনা অফিসারদের শাস্তি না দিলে কলঙ্ক মুক্ত হবে না সেনাবাহিনী। এটা যৌক্তিক একটি দাবি তারা তুলেছেন এবং অবশ্যই তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকেও শাস্তির মুখোমুখি করতে হবে। প্রিয় দর্শক, আজকের এই লাইভ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।